আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিঠ পর্যন্ত চুল, নেইল পলিশ ছাড়া নখ আর পেন্সিলকে ছেলেদের মতো কানে গুজে তুই কি নিজেকে বাই এনি চান্স ছেলে প্রমাণ করতে চাচ্ছিস? আমার কিন্তু অমন হাফ মেয়ে পছন্দ না। নীরব ভাইয়ার কথায় পেছনে ফিরে তার দিকে এক নজর তাকিয়ে নিজের দিকে একবার তাকালাম। সব তো ঠিকই আছে। তারপরও তার দিকে তাকিয়ে বললাম, কেন ভাইয়া, মেয়েদের কি পিঠ পর্যন্ত চুল থাকে না? নাকি সবাই তোমার বিশ্ব সুন্দরী গার্লফ্রেন্ডের মতো কোমর পর্যন্ত চুলের অধিকারী? নাকি তার মতো ময়দা সুন্দরী যে সারাক্ষণ নেল পলিশ লাগিয়ে মুখে ময়দা লাগিয়ে ঘুরতে হবে? আর বাকি রইলো পেন্সিল কানে গোজার কথা, সেটা তো স্কেচ বানাচ্ছিলাম আমি, তাই। আর তোমার অমন মেয়ে পছন্দ না তো আমি কি করব? কোনো নতুন কথা বলার থাকলে বলো, নয়তো যাও। আমার কথা শুনে নীরব ভাইয়া রেগে মেগে চলে গেল। আমি জানি সে এখানে বিয়েটা ভাঙতেই এসেছিল, কিন্তু আমি তো এত সহজে তাকে ছাড়ছি না। আচ্ছা, বিস্তারিত বলি। আমার নাম হচ্ছে অথৈ জাহান নীরা। আব্বুর নাম ইসনাত জাহান, যিনি পেশায় ব্যবসায়ী। আর আম্মু নীলিমা জাহান, একজন গৃহিণী। আমার জন্মস্থান সিলেট, আর এখন বর্তমানে থাকি মিরপুর। আমার আম্মুর কাছে তো জানতে পারি ব্যবসার কাজে আব্বু সিলেট যেতে হয়েছিল। আর তখন 2-3 বছরের মতো তারা ওখানেই ছিল, কিন্তু দুজনের জন্মস্থানই আসলে মিরপুর। তো কাজ শেষে আম্মুরা মিরপুর ব্যাক করে। তখন আম্মুর এক বান্ধবীর সাথে তার আবারও দেখা হয়। কলেজ লাইফের ফ্রেন্ডস ছিল তারা। আর আম্মুর সেই বান্ধবীর বিয়ে আম্মুর বিয়ের বছর 2 আগেই হয়েছিল। আর নীরব ভাইয়া তাদেরই সন্তান। কলেজ লাইফের ফ্রেন্ডস হওয়ায় তাদের দেখাটা অনেকদিন পরেই হয়েছিল, তাই পেটের অনেক কথাও জমেছিল। তাই তারা সিদ্ধান্ত নিল যখন তারা এখানে থাকবেই, তাহলে নীরব ভাইয়াদের বাড়ির আশেপাশে বাড়ি নিলেই হয়। এতে করে তাদের প্রায়শই দেখা হবে আর বন্ধুত্বটাও বজায় থাকবে। তারপর আমরা মিরপুরে নীরব ভাইয়াদের বাসার কিছুটা দূরত্বে বাসা ভাড়া নেই, আর বর্তমানে এখানেই আছি। নীরব ভাইয়া আমার 4 বছরের বড়। আমার বয়স 20 হতে চললো, আর সে জবের জন্য ট্রাই করছে। নীরব ভাইয়াকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, তবে কখনো বলা হয়নি বলতে কখনো বলিনি বা বলার চেষ্টাও করিনি, কারণ আমি তাকে পছন্দ করলেও সে আমাকে পছন্দ করে না। তার উপর আবার তার প্রাণপ্রিয় গার্লফ্রেন্ড আছে যাকে সে তার জানের মতো ভালোবাসে। এই নিজ হাত দিয়েই তাকে কত গিফট দিলাম তার হিসেব নেই। পাড়ায় আমাকে আর নীরব ভাইয়াকে দেখে কেউ কখনো খারাপ মন্তব্য করেনি। সকলেই আমাদের বন্ধু হিসেবেই জানে। বুড়ো থেকে জোয়ান সবাই এটাই বিশ্বাস করে। আর নীরব ভাইয়া ছেলে হিসেবে বেশ, যেমন আছে রূপ তেমনি গুণ। সব মেয়ের স্বপ্নের রাজকুমারও বলা চলে। তবে মেয়েদের সাথে তার খাতির কম। আর পাড়ায় যদি মানুষ জানে তার একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে সেটা কানে মুখে ছড়িয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই গিফট আইটেম গুলো আমি নাহার নীরব ভাইয়ার গার্লফ্রেন্ড আপুকে দিয়ে গেছি। রং বেরঙের পেপার দিয়ে মোড়ানো বক্সগুলো দেখলেই মনটা ভরে যেত। তবে মন খারাপের বিষয়টা ছিল সেটা অন্যজনের জন্য জমানো ভালোবাসা ছিল, আমার জন্য না। আমার যখন 19 বছর ছিল, তখন কিভাবে যেন আর কি কি মনে করে যেন নীরব ভাইয়া আমার বার্থডে অ্যারেঞ্জ করেছিল। সেই বার্থডে আমার জন্য বেস্ট ছিল। তো তখনই আমরা হাসি মজা করতে করতে নীরব ভাইয়া আমার মুখে কেক লাগিয়ে দিয়েছিল। সেটা ধুতেই ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম ছিল আম্মু আব্বুর পাশের ঘরে। তখন ওই ঘর থেকে ওদের কথোপকথন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। যেহেতু ওরা প্রায়শই যে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেয়, সেহেতু আমিও চুপচাপ মুখে পানি দিচ্ছিলাম। কিন্তু হঠাৎই আন্টির মুখে নীরব ভাইয়ার নাম শুনতে পাই, আর নীরব ভাইয়ার বিষয়ক সব জিনিসেই আমার ইন্টারেস্ট আছে। তাই আমি আরেকটু দেয়ালের দিকে সরে ভালো মতো শোনার চেষ্টা করলাম যে আসলে তারা বলছেটা কি। তখন আন্টিকে বলতে শুনেছিলাম তিনি নাকি এর পরের বছরই আমাকে তার বাড়ির বউ করে নিতে চান। যদিও নীরব ভাইয়ার জব নেই, তবুও তার রেজাল্ট অনেক ভালো। জব পেতে বিশেষ কোনো সমস্যা হবে না। প্রথমে ঘরোয়াভাবে বিয়ে দিয়ে তারপর ভাইয়া জব পেলেই ছোট্ট একটা অনুষ্ঠান করা হবে। অবশ্য অনুষ্ঠানে আমার বিশেষ কিছু এসে যায় না। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, যা কোনো অনুষ্ঠানের থেকে কম ছিল না। প্রায় 1 বছর পর্যন্ত সেই খুশি আমি নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এটা জানা সত্ত্বেও নাহার আপুকে গিফট দিয়ে গেছি। সেই টাইমটাই অনেক রাগ লাগতো নীরব ভাইয়ার উপর। আমাকে সে ছোট থেকে চিনে, কিন্তু আমার প্রতি তার কোনো ফিলিংসই জাগলো না। অবশ্য আমরা প্রায়ই এমন কাউকে ভালোবাসি, তারা
আমাদের ভালোবাসার মূল্য দেয় না। এতে অবশ্য কারো দোষও দেওয়া যায় না, কারণ ফিলিংস তো আর জোর করে আনা যায় না। এই যে আমি নীরব ভাইয়াকে ভালোবাসি, সে হয়তো বুঝেনি কখনো। আর নীরব ভাইয়া যে নাহার আপুকে ভালোবাসে, নাহার আপু শুধু নীরব ভাইয়াকে টাইম পাস হিসাবে ইউজ করে, এটা সে বোঝে না। যদি নাহার আপু ভালো হতো, তাহলে কখনোই আমি ওদের মাঝে তৃতীয় ব্যক্তি হতাম না। কারণ ভালোবাসা মানেই ত্যাগ। কিন্তু ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, সেটা যে যেমন করেই মনে করুক না কেন। বলা হয় ভালোবাসা নাকি অন্ধ হয়, তাই নাহার আপুকে নীরব ভাইয়া এতই ভালোবাসে যে তার সম্পর্কে কেউ কোনো কথা বললে গায়ে হাত তুলতেও দুবার ভাবে না। আমার গায়েও হয়তো হাত তুলতো, তবে মেয়ে বলেই হয়তো ছাড় পেয়েছি, কিংবা গায়ে হাত তুলতেই হয়তো আন্টির কাছে জবাবদিহিতা করতে হতো, তাই। কিন্তু বাসায় গিয়ে নিশ্চয়ই ভাঙচুর করবে বা আমার সাথে কথাও বলবে না দুই একদিন। আমার ভয় হতো যে নীরব ভাইয়া যদি আমাকে বিয়ে করতে না চায়, তখন আমি কি করব। কিন্তু মনে একটা আশাও ছিল যে নীরব ভাইয়া আর যাই করুক, অন্তত তার মায়ের কথা ফেলবে না। আর তাই হয়েছে। মায়ের কথা না ফেললেও সে আমাকে বিয়েটা করতে মানা করেছে। তার ধারণা আমি না বললেই বিয়েটা হবে না আর সে বেঁচে যাবে। কিন্তু আমি তো তা হতে দিব না। আমাদের বিয়ের ব্যাপারটা 1 মাস হলেও নীরব ভাইয়া জেনেছে। আর তখন থেকেই নানা বাহানায় আমাকে প্রত্যাখ্যান করতে থাকে, অন্য মেয়েদের সাথে তুলনা করতে থাকে। আজও সেই জন্যই এসেছিল। ইনডিরেক্টলি আমাকে বিয়েতে না বলতে বলেছে সে। আমাকে এটা বোঝাচ্ছে সে যে আমার মতো মেয়ে সে পছন্দ করে না। এখন তো বিয়ের মাত্র 1 সপ্তাহই রয়েছে। এর মধ্যে যে কি না কি করবে আল্লাহই জানে। 5 দিন পার হয়ে গেছে। এরপর ভাইয়ের সাথে আমার আর দেখা হয়নি। কলও করেছিলাম, কিন্তু রিসিভ করেনি। করবেই বা কেন? আমি যে এখন তার কাছে জল্লাদের মতো, যে তার ভালোবাসা তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। রাগটাও কি স্বাভাবিক নয়? আজ অনেক অস্থির অস্থির লাগছে, তাই ওদের বাসায় যাব ঠিক করলাম। আম্মু কখনোই আমাকে ভাইয়াদের বাসায় যেতে মানা করেনি, আজও করলো না। তবে জলদি ফিরতে বলল, কেনাকাটা করতে হবে নাকি। বিষয়টা আমার কাছে সব সময়ের মতোই বিরক্তিকর। আজ 5 মিনিটের রাস্তাও কেমন জানি পার হচ্ছে না। ভয় হচ্ছে এটা ভেবে যে আমাকে দেখে তার রিয়েকশনটা কি হবে। যদি উল্টাপাল্টা কিছু আচরণ করে। বাসায় গিয়ে বেল 2বার দিতে নীরব ভাইয়া এসে খুলে দিল। তার চোখ মুখ কেমন যেন শুকিয়ে গিয়েছে, দেখে খারাপ লাগলো। তবে আমি তাকে হারাতে চাই না। জানি বিষয়টা স্বার্থপরের মতো, তবুও আমি তাকে হারাতে চাই না। আমাকে দেখে ভাইয়া আবার দরজা লাগাতে নিতেই আমি দরজায় হাত দিয়ে ফেললাম। তাই ও দরজা লাগাতে পারলো না, কিন্তু আমাকে রেখেই নিজের ঘরের দিকে চলে গেল। আমি তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে তার পেছন পেছন এসে তার ঘরে চলে এলাম। সে বিছানায় চোখ বন্ধ করে বসলো। আমি কি বলবো বুঝলাম না, কিন্তু কথা তো শুরু করতেই হবে। আন্টি কই? শপিং গেছে। ও, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? কাটা ঘায়ে নুনে ছিটা দিবি না একদম। তুই জানিস না কার জন্য আর কি কারণে আমার এই অবস্থা। ভাইয়া তুমি কেন আমার সাথে এমন করছো? ভাইয়া বলবি না একদম। সম্পর্কগুলো লজ্জা পাবে। তোকে তো বন্ধুর চোখে দেখতাম আমি, আর সেই তুই আমার পিঠে ছুরি বসালি। জানতিস না তুই আমি নাহারকে কতটা চাই। তার জন্য প্রত্যেকটা রাত জেগে পড়েছি, রেজাল্ট ভালো করেছি, নিজেকে যোগ্য করে তুলছি যাতে ওর বাবা মা কোনো দিক দিয়ে বলতে না পারে, আরে এই ছেলেটা তো আমার মেয়ের যোগ্যই না। বাট অ্যাট লাস্ট তুই কি করলি? বিশ্বাস করো, নাহার আপু তোমাকে ভালোবাসে না। তার অন্য ছেলেদের সাথেও রিলেশন আছে। যদি তার সাথে বিয়ে করো তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে নীরব ভাই আমার গালে চড় বসিয়ে দিল। ওই যে বলেছিলাম না, নাহার আপুর ব্যাপারে কেউ বললে গায়ে হাত তুলতেও দুবার ভাববে না বা ভাবে না, সেটাই। চড় খেয়ে আমার পুরো গা কাঁপতে লাগলো রাগে। তার এসব কাজে কি সত্যিটা পাল্টে যাবে? ভালোবাসি বলে আত্মসম্মান নেই নাকি? সে আত্মসম্মানই এই মুহূর্তে আমার কাছে ভালোবাসার থেকে বড় লাগছে। কারণ যে নিজেকে সম্মান দেয় না তাকে মানুষ কি সম্মান দিবে? সেই থেকেই জবাব দিলাম, তুমি এই বিয়ে করতে চাও না তাই না? তাহলে আমিও আর জোর করব না। তুমি মুক্ত। আর এই যে মুখ শুকনো রেখেছো, সেটার আর কোনো শুকনো রেখো না। তোমার ফেসে ব্রাইটনেস কমে যাবে। তখন আবার নাহার আপুর সাথে ডেটে যাবা কিভাবে? তোমার আন্টিকে কিছু বলতে হবে না। যা বলার যা বোঝানোর আমি করে দিব। পারলে তোমার বিয়েটাও করিয়ে দিব। ভালো থেকো। এটা বলার পর আর দাঁড়ালাম না সেখানে। আমার যে কোনো অধিকারও নেই সেখানে থাকার। যাও একটা আশা ছিল, সেভাবে হয়তো বিয়েটা হতো। তবে আমার প্রাণবন্ত নীরবকে আমি পেতাম না। তাই নিজ হাতেই সবটা শেষ করে দিলাম। বাড়িতে আসার পর আম্মু শপিং এ যাওয়ার জন্য রেডি হতে বলল। কিন্তু আম্মুকে আমি কিভাবে বলি যে যাদের জন্য তাদের এত আয়োজন, তারাই একে অপরের প্রতি সন্তুষ্ট না? আম্মু,
কি হয়েছে? আর বসে আছিস কেন? যাবি না নাকি? বলছি যে একটা কথা রাখবে। কি কথা? এই বিয়েটা না করলে হয় না। আমার কথা আম্মু যেন বিশ্বাসই করলো না। হেসে বলল, এটা কি মজা করার সময়? আর যে মেয়ে বিয়েতে খুশি থাকে সে আবার বিয়েতে না করবে কেন? আমি সিরিয়াস আম্মু। আজব! তোর তো বিয়েতে কোনো সমস্যা ছিল না, মতও আছে বলেছিলি। তাহলে এখন এটা বলার মানে কি? আমার এখনো মত আছে, কিন্তু যার সাথে বিয়ে দিতে চাচ্ছ সেই রাজি না। রাজি না মানে? নীরবের কথা বলছিস? নীরব রাজি না কেন? সে তো সবার সামনে মত দিয়েছিল। দিয়েছিল, কিন্তু সেটা শুধুমাত্র আন্টির মন রাখার জন্য। সে অন্য কাউকে ভালোবাসে, আর সে যদি আমাকে শুধুমাত্র অপছন্দ করত তাহলে বিষয়টা মানা যেত। কিন্তু সে অন্য কাউকে চায়, আর সেটা আমাকে বলেছে। আমি যদি এখন কিছু না করি তাহলে সারা জীবন ও আমাকে দোষারোপ করবে। আর এভাবে কি পথ চলা যায় যেখানে অন্য কারো বসবাস? সব বুঝলাম, কিন্তু অন্য কাউকে পছন্দ হলে এনাকে বলতে পারতো। হেনা মনে হচ্ছে নীরব ভাইয়ার আম্মু। সে তার মায়ের কাছে না বলতে পারবে না, তাই বলছে না। তোমরা আমাকে বেকার ছেলের সাথে বিয়ে দিচ্ছ, কিন্তু নীরব ভাইয়া যাকে ভালোবাসে তার বাবা মতো এভাবে বিয়ে দিবে না। তাই ভাইয়া ভেবেছিল একটা চাকরি পেয়েই আন্টিকে বলে দিবে, কিন্তু তার হলো কই। অবশ্য চাকরি পেলে হয়তো বিয়ে করেই বাড়ি ফিরতো একদম। এখন তুমি কিছু করতে পারো, ভাইয়ার জন্য না অন্তত আমার জন্য করো। বিয়েটা হয়ে গেলে সে আমাকে শান্তিতে থাকতে দিবে না। এমনও হতে পারে সে আমাকে রেখে অন্য জায়গায় চলে গেছে। সে কিছুই করতে পারে। তার আগে তুমি কিছু করো। আমার কথা শুনে আম্মু কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। আম্মু কিছুক্ষণ চিন্তা করে আমার দিকে তাকিয়ে বলল, তোর খারাপ লাগবে না? এই কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম, কারণ এর যে কোনো উত্তর আমার কাছে নেই। হ্যাঁ, আমি বলতে চাই না, আর না আমি বলতে পারবো না। মিথ্যা কথা বললেই যে আমি ধরা খাই সব সময়। আমার কিছু না বলা দেখে আম্মু পাশে এসে বলল, কি করা যায় আমি দেখছি, তবে নিজেকে সামলে চলিস। নীরবের অন্য কারোর সাথে বিয়ে হলেও তোকে সামনে থেকে দেখতে হবে। আম্মু চলে গেল। আমিও আমার রুমে চুপচাপ চলে আসলাম। কত সহজেই না বলে দিলাম আমি ম্যানেজ করে নিব, করেও দিলাম। আম্মু হয়তো ভাবছে আমার বিয়ে ভেঙে যাবে, আর যার সাথে বিয়ে ভেঙে যাবে তারই বিয়ে আমাকে সামনে থেকে দেখতে হবে। তাই আমার কাছে কোনো উত্তর নেই। কিন্তু আম্মু তো আর জানে না এর ভেতরের জিনিসটা আমার কাছে কতটা গভীর। 1 বছর আগে যতটা না খুশি হয়েছিলাম, এখন সেই খুশি দ্বিগুণ দুঃখও দিচ্ছে মনে। সব খুশিগুলো দুঃখের নিচে চাপা পড়ে যাচ্ছে। তবে এর পরের দিনগুলো আমার জন্য কেমন হবে তা আমার জানা নেই। সেই দিন বিকেলেই আন্টি আমাদের বাসায় আসলো। আমি ছাদে মনমরা হয়ে বসেছিলাম তখন। আম্মু ডাক দিয়ে বলল, আন্টি নাকি এসেছে। আমি জানি এখন আন্টি আমাকে নানা প্রশ্ন করবে, জানতে চাইবে সত্যটা। আমাকে সাজিয়ে গুছিয়ে আন্টিকে সবটা বোঝাতে হবে। নিজেকে যথাসম্ভব শক্ত রাখতে হবে। নিচে গিয়ে দেখলাম আন্টি একপাশে চিন্তায় ডুবে আছে। হয়তো ভাবছে তার ছেলের মধ্যে এমন কি খামতি আছে যে আমি তাকে বিয়ে করতে না করেছি। আমি গিয়ে স্বাভাবিকভাবেই আন্টির পাশে বসে বললাম, কি খবর আন্টি? হঠাৎ এমন সময়? আন্টি যেন ভূত দেখার মতো আমার দিকে তাকালো। তিনি হয়তো ভাবছেন আমি হয়তো স্বাভাবিক আছি কি করে। আন্টি নিজেকে সংযত রেখে বলল, নীরবকে কি তোর ভালো লাগে না? যা মনে করেছিলাম ঠিক তাই। আন্টি সেসব বিষয় নিয়েই আমার সাথে কথা বলতে এসেছে। আমি বললাম, ভালো না লাগার কি আছে? তোমার ছেলে তো হাজারে একটার মতো। তা হঠাৎ এগুলো কেন জিজ্ঞেস করছো? কথা কাটাচ্ছিস? মানে? তুই আমাকে সরাসরি বল, সমস্যাটা কি? সবাই তো রাজি ছিলি, তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার মানে কি? আমি অসহায় চোখে আম্মুর দিকে তাকালাম। আম্মু আমাকে চোখ দিয়ে আশ্বস্ত করে সব সত্যি বলতে বলল। আমি মনে সাহস জুগিয়ে বলা শুরু করলাম, আন্টি তুমি চাও না তোমার ছেলে ভালো থাকুক? তার ভালো থাকা এখানে আসছে কেন? তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দাও, তাহলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আন্টি বিরক্ত চোখে বলল, সে আমার ছেলে, আমার সন্তান। তার ভালো থাকা আমি চাইবো না কেন? আর চাই বলেই তো তোর সাথে বিয়ে দিতে চাচ্ছি, যাতে করে সে তার জীবনে আরো সুখী হতে পারে। তুমি কি একবারও তার বিয়েতে মত জানতে চেয়েছো? তোদের সামনেই তো মত দিল। সেটা শুধুমাত্র তোমার মন রাখার জন্য। সে অন্য কাউকে চায়, সেটা সে তোমার মুখের উপর বলতে পারবে না, কারণ তুমি আমি সবাই জানি সে তার পছন্দের মেয়ের চেয়ে তোমায় বেশি ভালোবাসে। আর আমাকে যে সে পছন্দ করে না সেটা সে ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছে। তোমার কথায় হয়তো সে বিয়ে করে নেবে, কিন্তু সুখী হতে পারবে না। তাই বলছি,
একবার তোমার ছেলের কথা ভাবো, তার পছন্দকে একবার দেখো। কিন্তু কোনো কিন্তু না, তুমি এই বিয়েটা ভেঙে দাও। ভাগ্যে থাকলে তো সেটা তুমি আমি রোধ করতে পারবো না, তাই না? তাহলে হয়তো নিয়তি চায় না বিয়েটা হোক। আর যদি কোনোদিন নীরব ভাইয়া চায় আমাকে মন থেকে বিয়ে করতে, তাহলে সেদিন আমি আর দ্বিতীয়বার ভাববো না। এটাই কি তাহলে তোর শেষ কথা? ধরে নাও এটাই আমার তোমার কাছে শেষ আবদার, তাহলে তাই হোক। আন্টি, হুম। আরেকটা কথা, বিয়ে নিয়ে বাসায় তুমি আর কথা উঠাবা না, কোনো কথা উঠাবা না। তাকে নিজের মতো থাকতে দাও। যদি সে নিজ থেকে কিছু জিজ্ঞেস করে তাহলে শুধু ছোট্ট করে উত্তর দিও। জানি না ভাগ্যে কি আছে, আল্লাহ করে যেন নীরব সময়ে থাকতে সব বুঝতে পারে। তোর জায়গায় অন্য কাউকে থাকলে হয়তো এরকম ত্যাগ দিত না। যাই হোক, খেয়াল রাখিস। আর বিয়ে ভেঙেছে বলে আমাদের বাড়ি আসা বন্ধ করবি না যেন। তুমি কি মনে করেছো এই হালকা একটা কারণে আমি আমাদের সম্পর্ক নষ্ট হতে দিব? আন্টি হালকা হাসলো। আমিও সৌজন্যমূলক একটা হাসি দিলাম। তবে এই হাসির পেছনের দুঃখটা কেউই দেখলো না। আর আমার জন্য এটা মোটেও ছোট বা হালকা কোনো ব্যাপার না। বিয়ে যেহেতু হচ্ছে না, তাই আমি আমার পড়ালেখা কন্টিনিউ করলাম। ভেবেছিলাম বিয়ের পর আর পড়বো না, কারণ নিজের বাসায় পড়া আর অন্যের বাসায় পড়া থাকা একই ব্যাপার না। তারা যতই আমাকে ভালোবাসুক, আমার পড়াশোনা নিয়ে তাদের সমস্যা না থাকলেও পাড়াপড়শি ঠিকই বিষয়টাকে ভালো চোখে দেখবে না, আর নানা কথা আন্টিকে লাগাবে। তখন আমাদের সম্পর্কটা আগের মতো স্বাভাবিক থাকবে না। পড়াশোনা করতে গেলেও নীরব ভাইয়ার চেহারা চোখের সামনে ভেসে উঠবে। ছোটবেলা থেকে চেয়ে এসেছি জীবনে এমন কেউ আসবে যে আমাকে তার চোখের মনি করে রাখবে, ভালোবাসবে। নীরব ভাইয়াকে দেখে আমার এমনই মনে হয়েছিল। তাকে সব সময় চাইতাম, কিন্তু ভাগ্য বলেও যে কিছু হয় সেটা হয়তো ভুলে গিয়েছিলাম। ভাগ্য হয়তো চায় না আমার আর তার মিলন হোক। এই 2 দিন অনেক টেনশনে পার হয়েছে নীরবের। নাহারকে হারিয়ে ফেলার ভয় তাকে কুরে কুরে খেয়েছে। রাতে শান্তিতে ঘুমাতে পারেনি। সারা রাত গেছে চিন্তা করতে করতে, আর শেষ রাতের দিকে ঘুমিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই 2 দিনে মা একবারও বিয়ে নিয়ে একটি কথাও বলেনি। নীরবও একবারই কিছু জিজ্ঞেস করেনি। তবে আজই যদি বিয়ে হয়, তাই খাওয়ার টেবিলে বসে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে নীরব জিজ্ঞেস করেই ফেলল। মা, বিয়ের কি খবর? আন্টি একবার নীরবের দিকে তাকিয়ে প্লেটে ভাজি ওঠাতে ওঠাতে বললেন। কার বিয়ে? নীরব মায়ের ব্যবহার দেখে অবাক হলো। যিনি বিয়ে নিয়ে সবচেয়ে খুশি ছিলেন তিনি জিজ্ঞেস করছেন কার বিয়ে? এখানে কি অন্য কারো বিয়ে নাকি? আমার বিয়ে? মা, তোর বিয়ে তো এখনো ঠিক করিনি বাবা। যখন তোর কাউকে পছন্দ হবে তখন বলিস। আগে একটা চাকরি তো নে। কেন? অথয়ের সাথে বিয়েটা হচ্ছে না? অবাক হয়ে বলল নীরব। নীরবের কথা শুনে তিনি নীরবের দিকে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর তো তাকে পছন্দ নয়, তাই না? তাই তোর ভালো কথা ভেবে সে বিয়েটা ভেঙে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছিস। এবার জলদি খাওয়া শেষ কর। এখন 8টা বাজে, 10টার দিকে তো আবার তোর ইন্টারভিউ আছে। মায়ের কথা শুনে নীরবের মনে পড়ল তার ইন্টারভিউ আছে। এই 3-4টা দিনের টেনশনের মধ্যে তার কিছুই মনে ছিল না, আর না কিছু পড়েছে। তাই সে বলল, না আম্মু, আজকের ইন্টারভিউটা দিব না। এর পরের সপ্তাহে কোনো ভালো কোম্পানিতে জবের জন্য ট্রাই করব। তোর যেরকম ইচ্ছা। নীরবের খারাপ লাগলো তার মাকে মনমরা দেখে। অথইকে মায়ের পছন্দ তাই হয়তো মায়ের খারাপ লাগছে, কিন্তু নাহারও তো ভালো মেয়ে। মায়ের নিশ্চয়ই পছন্দ হবে তাকে। শুধু একটা চাকরি পাই, নেক্সট উইকে কোনো ভালো জায়গায় ইন্টারভিউ দিব। তাড়াতাড়ি একটা চাকরির খোঁজ করতে হবে। আমি না হয় আমার বিয়েটা আটকে ফেলেছি, 2 দিন পর যদি নাহারের বিয়ে হয়ে যায়। না, এটা হতে দেওয়া যাবে না। কেটে গেছে আরো 2 দিন। আজ শুক্রবার, তাই বান্ধবী প্রমাকে কল দিয়ে আসতে বলেছি বাড়ির কিছুটা দূরে। জায়গাটা অনেক সুন্দর, অনেকটা গাছে ভরা নিরিবিলি পরিবেশও বলা যায়। মানুষের যাতায়াত কম, পাশ দিয়ে একটা নদীও আছে। রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমি আর প্রমা। মনটা অনেক প্রফুল্ল লাগছে এখন। এই, হঠাৎ প্রমার ডাকে তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? ওইটা নীরব ভাইয়া না? তার দৃষ্টি অনুসরণ করে আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম নীরব ভাইয়া গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনেই আরেকটা গাছে হেলান দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনটায় দেখতে পাচ্ছি শুধু। তবে তার লম্বা চুল দেখে চিনতে অসুবিধা হলো না যে এটাই নাহার আপু। তাই প্রমাকে বললাম, আমার আর ভালো লাগছে না, চল বাসায় ফিরে যাই। খুব বেশি খারাপ লাগছে? না মানে নীরব ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয় না তো, তাই দেখা করেই যাই। তোর ইচ্ছে হলে যা, আমাদের তো প্রায়ই দেখা হয়। আচ্ছা বাদ দে, তুই যাবি না তাহলে আমি একা গিয়ে কি করব বল? চল আমিও বাসায় যাই।
পেছন ফিরতেই আমি টাসকি খেলাম। পেছন থেকে নীরব ভাইয়ের আব্বু সাদ আঙ্কেল আসছে। আজ শুক্রবার হাটবাজারের দিন, তাই হয়তো সকাল সকাল আঙ্কেলের দেখা পাওয়া গেল। আন্টি হলে তবুও কিছু হতো না। আঙ্কেল যদি একবার নীরব ভাইয়াকে অন্য মেয়ের সাথে দেখেছে, আমি জলদি প্রমার হাত ধরে আবারও নীরব ভাইয়ের দিকে যেতে লাগলাম। তখন প্রমা বলল, কি রে, ওইদিকে কই যাস আবার? তোর না খারাপ লাগছে? তুই তো বললি নীরব ভাইয়ের সাথে দেখা করবি, তাহলে দেখা করেই যা। কিন্তু এখন চুপচাপ দেখা কর, পরে সবটা বলছি। আমার কথা শুনে প্রমাও আর কিছু বলল না। আমি নীরবদের সামনে যেতেই তারা অপ্রস্তুত হয়ে গেল। হঠাৎ আমাদের এখানে আশা করেনি। আমি নাহার আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তুমি একটু দূরে যাও, নীরব ভাইয়ার আব্বু আসছে। আমাকে দেখে নাহার আপু হয়তো কটাক্ষ করে কিছু বলতো, কিন্তু আমার মুখে এই কথা শুনে কিচ্ছু বলল না। কিন্তু পেছনে ফিরে যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বলল, নীরব কিন্তু আমারই থাকবে। আঙ্কেলের কথা বলাতে যে ভয়ের রেখা ভাইয়ের মুখে ফুটে উঠেছিল, সেটাই এখন নাহার আপুর কথায় খুশিতে পরিণত হয়েছে। তবে কথাটা আমার মনে দাগ কেটে গেল। প্রমা বুঝলো না কিছুই, কারণ এই সবকিছুই শুধুমাত্র নীরব ভাইয়া আর আমার পরিবারের মাঝেই ছিল। কিন্তু নীরব ভাইয়াই হয়তো নাহার আপুকে বলেছে, কারণ সে কোনো কিছুই ওর থেকে লুকোয় না। এরই মাঝে আঙ্কেলও আমাদের পাশে এসে গেছে। আমরা কিছু সৌজন্যমূলক কথা বলেই আঙ্কেলকে বিদায় দিলাম। প্রমাও নীরব ভাইকে কিছু সাধারণ কথাবার্তা জিজ্ঞেস করলো। তারপর আমরা বিদায় নিতে গেলেই নীরব ভাইয়াও বলল সেও এখন বাসায় যাবে, তাই আমরা একসাথেই হাঁটতে থাকলাম। প্রমা মধ্যখানে আর আমরা দুইজন দুই পাশে। আমি তার পাশে দাঁড়াতে পারিনি, কারণ সংকোচ, আর সে দাঁড়ায়নি কারণ আমি সরে এসেছি বলে। চুপচাপ হাঁটতে হাঁটতেই হঠাৎ প্রমা বলে উঠল, আচ্ছা, নাহারাপুর তখনকার কথাটার মানে কি? ওর এই প্রশ্ন শুনে আমি আর নীরব ভাইয়া দুজনেই দাঁড়িয়ে গেলাম। আমাদের দাঁড়াতে দেখে প্রমাও দাঁড়িয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? তখন আমরা আবারও হাঁটতে শুরু করলাম আর বললাম, তুই তো জানিসই নাহার আপু নীরব ভাইকে কত ভালোবাসে, আর আমি আর নীরব ভাই তো অনেক ক্লোজ, তাই হয়তো ভুল বুঝে বলেছে। আমার কথা প্রমার বিশ্বাস হলো বলেই মনে হয়। পরের রাস্তায় আমি সংকোচে পড়লাম, কারণ এতক্ষণ প্রমার সাথে ছিল, কিন্তু তার বাড়ির ডান দিকেই, আর আমাদের এখন একা যেতে হবে। আমি কিছু না বলেই চুপচাপ হাঁটতে থাকলাম। এমনি দিন হলে হয়তো বকবক করে মাথা খেয়ে ফেলতাম তার, তবে আজ নিজেকেই নিজের কাছেই তুচ্ছ মনে হচ্ছে। নাহারকে সব বলেছি আমি, এত সংকোচের কিছু নেই। জানি আমি, জানিস মানে? তার থেকে তো তুমি কিছু লুকিয়ে রাখো না, তাই জানি। তাহলে এত সংকোচ কিসের? একটা মেয়ের পছন্দের মানুষের সাথে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে ভাঙলে সে নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে থাকবে না? না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর দুঃখটা বেশি লাগে। তবে সেই শোকে যে তোমার বিয়েতে আসবো না সেটা কিন্তু মনে করো না। অবশ্যই আসবো, আর নিজ হাতে সবটা করব। আমার কথার বিপরীতে নীরব ভাইয়ার কিচ্ছু বলল না। বাড়ি ফিরেই গোসল করলাম। নীরব ভাইয়া আর আমার বিয়ের খুশিতে যে পেন্টিংটা করছিলাম সেটাও বাকি থেকে গেছে। তো কি হয়েছে, বিয়ে না হোক, সেটা তো আমি কমপ্লিট করেই ছাড়বো। তাই সমস্ত সরঞ্জাম নিয়ে ব্যালকনিতে এসে বসলাম। আম্মু এখানে সাধারণত আসে না, তাই এটা শেষ হলে এখানেই রেখে দিব। মন খারাপ হলেও এখানে এসে এটা দেখ। অন্যদিকে নীরব মন দিয়ে প্রিপারেশন নিচ্ছে। তার চাচা একটা ভালো জায়গায় ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যদিও জব সাইটগুলো থেকে সে প্রতিনিয়ত এগুলো খবর নিতেই থাকে। তার মন মতো সরকারি চাকরির পরীক্ষা এটা। একবার টিকে গেলেই নাহারকে প্রথমে জানাবো, তারপর সে কত খুশি হবে। 25 থেকে 26 বারের মতো নীরবকে ফোন দিয়েও নাহার পাচ্ছে না। মেজাজ গরম হয়ে গেছে তার একেবারে। নীরবের সাথে একবার দেখা করা উচিত, না হলে পরে ঝামেলা করবে। কিন্তু ফোন দিয়ে কি নীরবকে পাওয়া যায়? সে একদম মন দিয়ে পড়তে ব্যস্ত। যদিও নাহার ছাড়া তেমন কেউ নীরবকে ফোন দেয় না, তবুও সে ঠিক করেছে চাকরি হয়ে গেলে নাহারের সাথে মন খুলে কথা বলবে সে। তার মন বলছে চাকরিটা এবার হয়েই যাবে। পরের দিন সব কাগজপত্র গুছিয়ে মাকে সালাম করে নীরব বেরিয়ে গেল। এর আগে কয়েকটা ইন্টারভিউ সে দিয়েছে, তাই তেমন একটা নার্ভাসনেস তার মধ্যে কাজ করছে না। প্রিপারেশনও ঠিকঠাক আছে, শুধু কনফিডেন্স থাকতে হবে। 5 মিনিট পর অফিসে এসে পৌঁছালো সে। সরকারি অফিসগুলো বুঝি এমনই হয় প্রত্যেকটা, তাই হবে। নয়তো কি সরকারি কর্মচারীদের বাড়ি এমনি এমনি বড় বড় হয়? রিক্সা ভাড়া মিটিয়ে ইন্টারভিউ রুমের দিকে এগোলো সে। প্রায় সবাই নার্ভাস, কেউ বা বইয়ে মুখ গুজে আছে। আচ্ছা, এরা কি জানে না
পরীক্ষার আধা ঘন্টা আগে থেকে ব্রেনকে রেস্ট দিতে হয়। পড়াগুলো মাথায় সব ইনপুট হয়, জানবেই বা কিভাবে? এরা তো ফার্স্ট বেঞ্চার ছিল, সারাক্ষণ শুধু বই কিভাবে যে ঢুকে থাকে। একটুও ক্লান্তি বা বিরক্তি লাগে না? দেখতে দেখতে নীরবের ডাক পড়লো। নীরব সব প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিল। তার কনফিডেন্স দেখে তারাও নীরবকে জব দিয়ে দিল আর 2-1 দিনের মধ্যে জয়েন হতে বলল। নীরব বলল থ্যাংক ইউ স্যার। বলে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু তার নাচতে ইচ্ছে করছে এখন। ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে তার পকেট থেকে ফোন বের করে সুইচ অন করে দেখতে পেল নাহারের অনেকগুলো কল। দেখেই সে মুচকে হাসলো। তারপর নাহারকে কল করলো সে। ওইদিকে নাহার নীরবের কল পেয়ে নিজের রুমে গিয়ে রিসিভ করলো। বাসা অনেক মানুষ তো, কেউ কিছু শুনে ফেললে তো সমস্যা। হ্যালো নাহার, বলছি যে এখনই আমার সাথে দেখা করতে পারবা? নাহারেরও যেহেতু নীরবের সাথে দেখা করার প্রয়োজন ছিল, তাই সেও দ্বিমত পোষণ করলো না, শুধু বলল কোথায় দেখা করতে হবে? এখানে চলে আসো, তোমার বাসারও পাশে হবে। পৌঁছাতেই নীরব বলল তোমার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু তোমার আর ফালতু সারপ্রাইজ আমার দরকার নেই। এর আগেও সারপ্রাইজ বললে নীরব শুধু গিফট দিত, কিন্তু এবার সে সত্যিই বড় একটা সারপ্রাইজ আছে। তা নাহার শুনলো না। ওর মনে হলো নীরব হয়তো কোনো ফালতু গিফটে এনেছে। এভাবে বলছো কেন? আচ্ছা ফোন অফ ছিল তাই? আচ্ছা রাগ করো না, আমার গিফট, এই তোমার সব রাগ ঠান্ডা হয়ে যাবে। বললাম তো, তোমার কোনো ফালতু গিফট আমার দরকার নেই। এভাবে বলছো কেন, আর কারণ কি? কারণ আমি এই রিলেশনটা আর কন্টিনিউ করতে পারছি না। কথাটা শুনে নীরবের কি বলা উচিত সে বুঝলো না, তবুও কোনো রকম বলল কারণটা কি জানতে পারি? অবশ্যই, তার জন্যই তো কাল থেকে ফোন করেও তোমাকে পাই না। সে যাই হোক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে সরকারি চাকরি করে, আর সেখানে তো তুমি একটা বেকার, আর এরকম রিলেশনের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু তুমি তো অথইকে কালকেই বললে আমি শুধু তোমারই থাকবো, তাহলে তুমি অন্য কারো হয়ে যাচ্ছ কেন? কারণ তখন আমি বুঝিনি। আচ্ছা, বিয়েটা তুমি ভাঙার চেষ্টা করনি? পাগল হয়েছি আমি? এত ভালো একটা ছেলেকে আমার ফ্যামিলি হাতছাড়া করবে নাকি? সেটা তো বোকামি হবে। তাহলে আমাদের ভালোবাসা? কিসের ভালোবাসার কথা বলছো, যেটা কখনো ছিলই না? শোনো, আমি একমাত্র সাজিদকেই ভালোবাসি, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সময় পেলে একদিন দেখা করিয়ে দিব, আর দাওয়াত দিতে ভুলবো না। চিন্তা করো না, আর বিয়েতে কোনো প্রকার ব্যাঘাত ঘটানোর চেষ্টা করো না। আচ্ছা করব না। নাহার ঘুরে চলে যাচ্ছে আর নীরবে চিৎকার করে বলতে চাইছে আমিও চাকরি পেয়েছি, চাকরির দোহাই দিয়ে হলেও আমার হয়ে থেকো। কিন্তু সে বলবে না, কারণ সে নাহারের আসল চেহারাটা দেখে ফেলেছে, যা শুধু টাকাতেই ভালোবাসে। এখন যদি নাহার ওকে বিয়ে করতে রাজিও হয়, তবুও তাকে নয়, কিংবা তার জন্যও নয়, তার টাকার জন্য করবে। এখন অথয়ের বলা প্রত্যেকটা কথা তার মনে পড়ছে। সে নাহারের বিরুদ্ধে বলেছিল বলে তাকে এই নিজ হাতে চড় মেরেছি। আমার খারাপ হবে ভেবে সে নাহারকে দূরে করার চেষ্টা করছিল, কিন্তু আমি অথইকে প্রত্যাখ্যান করেছি। আমি তার ভালোবাসা, তার ফিলিংস আমার জন্য সত্য ছিল, সেগুলোকে প্রত্যাখ্যান করেছি আমি। হীরাকে কাজ ভেবে ভুল করেছি আমি। মাকে কি জবাব দিব আমি? এত এত ভুলের মাঝে কার কাছ থেকে ক্ষমা পাবো আমি? এগুলোর একটাই সমাধান, হ্যাঁ সেটাই করব আমি। আর একটি রিক্সা ডেকে বাড়ির পথে রওনা হলো নীরব। কলিং বেল বাজাতেই নীলিমা জাহান গিয়ে দরজা খুলে দিলেন। এই সময় নীরবকে দেখে তিনি অবাকে হলেন, তবুও বললেন এই সময় নীরব, কোনো কাজ ছিল নাকি? অথই কোথায়? হঠাৎ অথয়ের কথা? আন্টি প্লিজ বলো। ও তো ছাদে আছে। আচ্ছা। বলেই নীরব ছাদের দিকে গেল। নীলিমা শুধু নীরবের কার্যকলাপ দেখলেন, চোখ মুখ কেমন বিধ্বস্ত লাগছে তার। তাহলে কি সে নিজের ভুল বুঝতে পারলো ভেবে মুচকি হাসলেন নীলিমা। ছাদে বসে দূরের পানে চেয়েছিলাম আমি। ঘরের চার দেয়ালে বন্দি থাকার চেয়ে ছাদে খোলা আকাশের নিচে মৃদু বাতাসও ঢের ভালো। হঠাৎই পায়ের আওয়াজে পেছন ফিরেই নীরব ভাইকে দেখে অবাক হলাম। সে অনেক তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, অথই, একটা প্রশ্নের উত্তর দিবি? হঠাৎ এসে এই প্রশ্ন শুনে কেমন যেন লাগছে, তবুও বললাম, বলো। আমার যে চাকরি নাই, তবু তুই কেন বিয়ে করতে রাজি হলি? চাকরি তো বাচ্চার হাতের মোয়া না, যে চাইলেই পাওয়া যাবে।
আর এমনও না যে তুমি কোনোদিন চাকরি পাবা না। আর আমি কি সার যে সব খেয়ে ফেলবো? আর আমি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সেটা তো জানোই। অথই, আমি তোর কাছে কিছু চাইলে দিবি? তোমার জন্য তো আমি নিজেকেই বিলিয়ে দিতে রাজি, সেখানে কিছু চাইলে দিতে পারবো না? বলো কি চাও? তোকে বিয়ে করতে চাই। ভাইয়ার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ কেন এ কথা বলছে তাও আমার অজানা। যে ছেলে বিয়ে করবে না বলে 1 মাস ধরে মাথা খারাপ করে দিচ্ছিল, নানা বাহানায় আমাকে বোঝাচ্ছিল সে আমাকে চায় না, আজ সেই আমাকে বিয়ে করতে চায়। এর নিশ্চয়ই কোনো না কোনো বড় কারণ আছে। বড় কোনো কারণ না থাকলে এত বড় সিদ্ধান্তও নেওয়া যায় না। তাহলে কি নাহার আপুর সাথে কিছু হয়েছে? হলেও কি এত বড় সিদ্ধান্ত নিত? আমি চট করে প্রশ্ন করলাম, নাহার আপুর সাথে কিছু হয়েছে তোমার? হলে মিটমাট করে নাও, এভাবে বাচ্চাদের মতো সিদ্ধান্ত নিচ্ছ কেন? আমার কথায় নীরব ভাইয়ার ফ্যাকাশে মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। তারপর ভাইয়া বলল, ঠিক ধরেছিস, নাহারের সাথে ঝামেলা হয়েছে আমার। তবে যা সিদ্ধান্ত নিয়েছি তা বাচ্চাদের মতো নয়। আর নাহার না কোনো বাচ্চাদের মতো ক্ষমা পাওয়ার কাজ করেছে। কি করেছে? ভাইয়া আমাকে আচমকাই জড়িয়ে ধরে বলল, তোর কথাই ঠিক ছিল অথই। ও আমাকে ঠকিয়েছে। আমি তোকে বিশ্বাস করিনি, তোর ভালোবাসাকে সম্মান করিনি। সবাই যখন নাহারের বিপক্ষে বলতো তখন আমি হাইপার হয়ে যেতাম। একবারও ভাবতাম না যে একজন বা দুইজন হয়তো চাইবে আমরা আলাদা হই। কিন্তু আমার শত্রুগুলো বলতো ও ভালো না, দেখিস তোকে ঠকাবে। আমি বিশ্বাস করতাম না। জানিস, আজ আমি আমার চাকরির খুশি তোকে বলতে গেছিলাম, উইল ইউ ম্যারি মি? বাট তার আগেই ও নিজের বিয়ের খবর দিয়ে দিল। ওর ফ্যামিলি থেকে জোর করলে আমি কিছু বলতাম না, বাট ও নিজে রাজি ছিল। একটাবারও বিয়ে আটকানোর চেষ্টা ও করেনি। আর আমাকে কি বলছে জানিস? ওর নাকি সাজিদ নামে আগে থেকে বয়ফ্রেন্ড ছিল, আর ও সরকারি চাকরি করে, আর ও ওকেই বিয়ে করবে। আমি এতটাই স্তব্ধ ছিলাম যে ওকে কিছু বলতেও পারিনি। উল্টে ও আমাকে তার বিয়েতে দাওয়াত করেছে। এর থেকে তো এটাই প্রমাণিত হয় যে ও আমাকে কখনো ভালোই বাসেনি। আমি জানি ও যেই ছেলেকে বিয়ে করবে তার টাকার জন্যই করবে। তারপর ভাইয়া একটু থামলো। আমিও স্তব্ধ হয়ে সবটা শুনলাম। ভালো হয়েছে ভাইয়া ও সত্যিটা নিজ থেকে জানতে পারলো, নয়তো দেরি হয়ে গেলে কি যে হতো। যাক, দেরি হলেও বুঝতে তো পেরেছে। আমি ভাইয়াকে বললাম, তাহলে কি তুমি আমাকে নাহার আপুর বিকল্প হিসেবে চাচ্ছ? ভাইয়া আমার কাছ থেকে সরে দাঁড়িয়ে চোখের পানিটুকু মুছে কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনোই না। তোর সাথে ওর তুলনা কখনোই হয় না। তুই আমার ব্যাপারে ভেবে আমাকে চেয়েছিস আর ছেড়েও দিয়েছিস। আর ও আমার ব্যাপারে কখনো ভাবেইনি। তুই তোর মতো আর ও ওর মতো। আমি তোকে তোর মতোই চাই। তুমি তো নাহার আপুকে অনেক ভালোবাসো। সে যদি কোনোদিন তোমার কাছে ফিরে আসতে চায়, তাহলে সেই দিন কি আমার তোমার জীবনের শেষ দিন হবে? কখনোই না। ভুলের ক্ষমা হয়, বিশ্বাসঘাতকতার না। আমি কখনো তোমার ভালোবাসা পাবো? চেষ্টা করব। আমার একটা শর্ত আছে। আমার কথা শুনে ভাইয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। তা দেখে আমি বললাম, তুমি আমার হচ্ছিলে না, আমিও কিছু বলছিলাম না, কিন্তু এখন যেহেতু নিজ থেকে আমাকে চাইছো, তাই আমাকে ভালোবাসতে না পারলেও আমি চাই তুমি আমার হয়েই থেকো। আমাকে বিশ্বাস করো তো? করি, আমি রাজি। তারপর ভাইয়া বলল, এবার আমাকে বিয়ে করা যায় তো? আমি মৃদু হেসে জবাব দিলাম, যায়। তাহলে চল। কোথায়? কাজী অফিস। কাজী অফিসে বিয়ে করব? কেন, সমস্যা আছে? না, কিন্তু সবাইকে না জানিয়ে? সবাই তো রাজি ছিলই, আর আমাদের বিয়েটা তো ওরা দিতই। তাহলে তবুও। আম্মুকে সারপ্রাইজ দিব। সেদিন বিয়েতে না করায় আম্মু কষ্ট পেয়েছিল, আর সেই কষ্ট আজ তোকে হঠাৎ বিয়ে করে ঘুচিয়ে দিব। গুড আইডিয়া। তারপর ভাইয়া মৃদু হেসে আমার হাত ধরে সামনে এগোতে লাগলো। আমি শুধু তাকিয়ে রইলাম। ভাইয়া আবারও পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে দেখলো। আমি হাতের দিকেই তাকিয়ে আছি, তাই ধীরে ধীরে ছেড়ে দিল। আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম। তারপর বললাম, শোনো। ভাইয়া কিছুটা এগিয়েছিল আমার থেকে। আমি ডাকতেই আমার পাশে এসে বলল, কি হলো? আমি তার হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে মৃদু হেসে বললাম, এইবার চলো। সেও হাসলো, তবে কিছু বলল না। সিঁড়ি দিয়ে নেমে আমরা আমাদের রুমের সামনে আসতেই আমি বললাম, বাসায় কেন? তোর আম্মুকে জানাতে হবে না? জানাতে কেন হবে? জানাবি না? ভাইয়া অবাক হয়ে বলল, জানাবো, তবে ডিরেক্ট বিয়ের পর। আমিও আম্মুকে সারপ্রাইজ দিব। ভালো হবে না? না, ভালোই। কিন্তু হ্যাঁ, তোমার সাথে এখন বেরোচ্ছি এটা বলে যেতে হবে, নয়তো আমাকে আম্মু খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। একটা মাত্র সন্তান কিনা। দরজায় কয়েকবার টোকা দিতেই আম্মু খুলে দিল। তারপর আমাদের একসাথে দেখে বলল, কি কথা হলো এত? আমি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম,
তেমন কিছু না, তবে এখন আমি বেরোবো ভাইয়ার সাথে। এই অবেলায় কোথায়? সারপ্রাইজ আছে, যাই। আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, তাড়াতাড়ি আসবি। আর নীরব, ওর খেয়াল রেখো। একা যত তিরিং বিরিং করে। ভাইয়া বিড়বিড় করে বলল, এখন তো আমাকে সারা জীবনে ওর খেয়াল রাখতে হবে। ভাইয়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি আর ভাইয়া, ও সরি, আমার নববিবাহিত বর আর আমি। তখন তো বললাম ঠিকই যে সারপ্রাইজ দিব, কিন্তু এখন ভয় লাগছে। আর তার কারণ হচ্ছে, আন্টি যদি নীরবকে কোনো কড়া কথা শুনিয়ে দেয়, তাহলে তো ওর খারাপ লাগবে, আর ওর খারাপ লাগবে মানেই আমার খারাপ লাগবে। বেল চাপতেই আন্টি এসে দরজা খুলে দিল। ওড়নায় মুখ মুছতে মুছতে আমার দিকে তাকালেন, হয়তো রান্না করছিলেন। কিরে তোরা একসাথে? ভ্রু কুচকে জিজ্ঞেস করলো আন্টি। আমাদের কারোর মুখেই কথা নেই। নীরব বলতে চাইছে কিন্তু পারছে না, আর আমি কি বলবো খুঁজেই পাচ্ছি না। আমাদের চুপ থাকতে দেখে আন্টি আবারও একই প্রশ্ন করলেন। এবার নীরব একদমে বলে দিল, আমরা বিয়ে করেছি আম্মু। কথাটা শুনে আন্টি কিছুক্ষণ আমাদের দুইজনের দিকে তাকিয়ে বললেন, তোরা আর মস্করা করার সময় পেলি না? মানুষ পেলি না নাকি বিষয় পেলি না? আই অ্যাম সিরিয়াস আম্মু। এবার আন্টি আমাদের দিকে এমন করে তাকালেন যেন যায় যায় অবস্থা। তারপর বললেন, তোদের বিয়ে তো এমনিতেও দিচ্ছিলাম, তোরাই তো করলি না, এখন আবার এগুলো কি বলিস? এইবার আমি মুখ খুললাম, আন্টি ঘরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। কি বুঝাবি? আরে চলোই না। তারপর আন্টিকে রুমে নিয়ে এলাম। তোরা কি সত্যি বিয়ে করেছিস? হ্যাঁ আন্টি, সত্যি। তাহলে নীরবের প্রেমিকা, ওর কি হলো? নাকি তোদের বিয়ে করার ইচ্ছাই ছিল, শুধু শুধু আমাদের টেনশন দিলি? ওর প্রেমিকা ওকে ঠকিয়েছে। কি মানে? তারপর আন্টিকে আমি সবটা বললাম, এটাও বললাম যে তার ছেলে চাকরি পেয়ে গিয়েছে। সবটা শুনে আন্টি বলল, তাহলে তো নীরব তোকে ওর প্রেমিকা নেই বলে বিয়ে করেছে। সে যদি ফিরে আসে? বিয়ে করার আগে শর্ত দিয়েছিলাম, তার জীবনে আগে যা ছিল তার পরোয়া আমি করি না, কিন্তু তার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে যেন আমিই থাকি। সেও সবটা মেনে নিয়েছে। তুমি শুকরিয়া করো, বড় কিছু হওয়ার আগেই সে সবটা জানতে পেরেছে। এই জন্যই বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু ও যত বিশ্বাসঘাতকতাই করুক, এইটা একটা সময় তোমার ছেলে ওকে ভালোবাসতো, তাই এত তাড়াতাড়ি ও ওকে ভুলতে পারবে না। আর তাই আমাদের ওকে সময় দিতে হবে। আর তুমিও ওকে এ নিয়ে কোনো কথা বলো না। ও যে সবটা ভুলে নতুন করে বাঁচতে চেয়েছে, মুভ অন করতে পেরেছে, এটা কিন্তু সবাই পারে না। ওর কাজের জন্য অনুতপ্ত। আর এটাও ভালো মতো বুঝেছে যে নাহার আপু বিশ্বাসঘাতক, তার কোনো ক্ষমা হয় না। এত ভুলের মাঝেও তুই নীরবকে ক্ষমা করে দিলি? ওকে কিছুদিন শাস্তি দেওয়া উচিত ছিল, তারপর মেনে না। না গো, তখন তো শাকচুন্নি আবার নিয়ে যেত আমার বরকে। একটার থেকে তো আল্লাহ বাঁচিয়েছেন। আর সত্যি বলতে তার চেহারার দিকে তাকিয়ে আমার প্রচুর মায়াও লাগছিল। আর আমি তো তোমাকে বলেছিলাম, যেদিন সে আমাকে মন থেকে বিয়ে করতে চাইবে, সেদিন আমি আর দুবার ভাববো না। আর ক্ষমা করা তো মহৎ গুণ। তুমিও ক্ষমা করে দাও আর মেনে নাও আমাদের। যে আমার ছেলের জন্য বিয়ের আগে এতটা ভেবেছে, সেটা তুই। আর তাই তোকে আমার এত ভালো লাগে। আন্টির কথায় আমি মৃদু হাসলাম। তারপর আন্টি বলল, তোর মা জানে এত কাণ্ডের কথা? আমি ঠোঁট উল্টে বললাম, তোমার ছেলে তোমাকে খুশি করার জন্য আমাকে কাজী অফিস গিয়ে বিয়ে করেছে, আর আমিও তার কথায় তাল মিলিয়ে আম্মুকে সারপ্রাইজ দিব বলে কিছু বলিনি। তাহলে বাসায় চল। মানে কি, নতুন বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তা দিব কেন? আর তোদের বিয়ের কথা আমরা তিনজন ছাড়া আর কেই বা জানে, তাই তোদের আবার বিয়ে দিব। আর সেটা হবে সবার উপস্থিতিতে। তাহলে এখন তোদের বাসায় যাব। আমাদের বাসায় পৌঁছে আম্মু দরজা খুলে আমাকে আন্টির সাথে দেখে ব্রু কুচকালো। হয়তো ভাবছি গেলাম নীরবের সাথে আর ফিরছি আন্টির সাথে, তাহলে সারপ্রাইজ কই? কিরে, তোর আন্টি তোর সারপ্রাইজ নাকি? কিরে হেনা? আমি সারপ্রাইজ না, আমাদের ছেলে মেয়ে আমাদের আরো বড় সারপ্রাইজ দিয়েছে। মানে? মানে ওরা বিয়ে করে ফেলেছে। আম্মু হা করে আন্টির দিকে, তারপর আমার দিকে তাকিয়ে বলল। মানে কিভাবে? তারপর আন্টি আম্মুকে সব বলল, আমাদের বিয়ের কথা, আর বিয়ে কেন হলো এটাও। আবার আমাদের বিয়ের আয়োজন করা হবে এটাও বলল। আন্টি যেতেই আম্মু বলল, তুই কি আসলেই? আমি হালকা হেসে বললাম, আমি তো আগেই রাজি ছিলাম, শুধু নীরব যে নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক। বিয়ে ভাঙার পর তো তোমারও মুড অফ ছিল, তাই যখন ও বিয়ের কথা বলল তখন আর না করতে পারি। নাহার আপু তার বিয়ের কার্ড নীরবের বাসায় পৌঁছিয়েছে। নীরব তখন বাসায় ছিল না।
ও আজকে জয়েন করেছে। কার্ডটা আন্টি পেয়েছে, তারপর আমাকে জানিয়েছে 1 সপ্তাহ পরে বিয়ে তার। সেই হিসাবে আমাদের যাওয়া উচিত। আর সেই জন্য আন্টিকে বলেছি যাতে আমাদের বিয়েটা এই 1 সপ্তাহের মধ্যেই হয়ে যায়। নাহার আপুর যাতে কিছুতেই মনে না হয় তার দেওয়া ছ্যাঁকার জ্বালায় নীরব কষ্ট পেয়েছে। যদিও পেয়েছে, তবুও আমাদের এমনটা বোঝাতে হবে যে সে তার মতোই সুখে আছে আর বিয়েও করে ফেলেছে, তাও আবার তার আগেই। না হলে বিয়ের খুশির সাথে এই খুশিতেও নাহার আপু গদগদ হয়ে যাবে। বিকেলে নীরবদের বাসায় যাওয়ার কথা আছে আমার। মানে আমি ঠিক করেছি যাব। আমার মনে হয়েছিল নাহার আপু শুধু কথার কথা বলেছে বিয়ের দাওয়াত দিবে, কিন্তু সত্যি যে এরকম করবে ভাবিনি। নীরবের উপর এর প্রভাব কেমন হবে সেটা হয়তো জানি না, তবে খুব একটা যে ভালো হবে না সেটা তো জানা আছে। গিয়ে বেল চাপতেই নীরব এসে দরজা খুলে দিল। আমার তো হার্টবিট মিস করছে। হয়তো মাত্রই ফিরে হাত মুখ ধুয়েছে, এখনো চেহারায় পানি জমে আছে। আমাকে দেখে নীরব বলল, অথই, এই সময় আয় ভেতরে। আমি ভেতরে যেতেই নীরব দরজা লাগিয়ে দিল। কি বলে কথা শুরু করব বুঝলাম না। নীরব তার ঘরের দিকে যেতে যেতে বলল, কোনো কাজ ছিল? নীরবের কোনো টেনশন নাই, তার মানে এখনো সে জানে না। আমি বললাম, আন্টি কই? রান্নাঘরে। এই জন্যই নীরব দরজা খুলতে এসেছিল। আমিও বলে রান্নাঘরের দিকে আসলাম। আন্টি আমাকে দেখে বলল, কিভাবে নীরবকে এসব বলি বলতো? আমিও তো সেটাই ভাবছি। সোজাসুজি তো আর বলতে পারবো না, না হলে সে নাওয়া খাওয়া ছেড়ে বসে থাকবে। তারপর আবার নতুন চাকরি পেয়েছে সে, এখন ঠিক মতো না গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আন্টি চুলাটা বন্ধ করে কাপের মধ্যে চা ঢালতে ঢালতে বলল, তা তো ভাববার বিষয়। 1 মিনিট, চাটা আমাকে দাও। খাবি? আরে না, তোমার ছেলের জন্য কি না। হুম। আগে বলো বিয়ের কার্ডটা কোথায় আছে, বাকিটা আমি সামলে নিচ্ছি। তুমি শুধু তোমার ঘরে চুপচাপ বসে থাকো, নয়তো বাইরে চলে যাও কিছু সময়ের জন্য। যখন ফিরে আসবে তখন দেখবে সবটা করে ফেলেছি। আর বিয়ে কিন্তু 1 সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে। আচ্ছা ধর, এমনিতেও বাসায় মন টিকছে না, আমি বরং পাশের বাসা থেকে ঘুরে আসি। তাই যাও। চায়ের কাপটা হাতে নিয়ে হালকাভাবে দরজা খুলে দেখি নীরব আছে কিনা। না, দেখা যাচ্ছে না। কই গেল? আমি ঢুকে এদিক ওদিক তাকাতেই পেছন থেকে নীরবের শব্দ শোনা গেল। কারে খুঁজিস? ওর হঠাৎ কথা শুনে আমি ভয় পেয়ে যাই। হালকা সাহস নিয়ে পেছনে ঘুরে তার সোফার দিকে এগিয়ে গিয়ে চায়ের কাপটা ইশারায় নিতে বলে বললাম, তোমার ঘরে আর কাকে খুঁজবো? সে চায়ের কাপ হাতে নিয়ে বলল, আর কিছু? সবসময় কি কিছু থাকা লাগবে? এমনি আসতে পারি না? পারিস তো। আমি তার দিকে এগিয়ে গিয়ে তার থেকে কিছুটা দূরত্ব রেখে সোফায় বসে বললাম, চা শেষ করো, কথা আছে। কিসের কথা? আগে চুপচাপ খাও, খাইতে খাইতে কথা বলতে হয় না। এবার নীরব চুপচাপ নিজের চা শেষ করে পাশের টি টেবিলে চায়ের খালি কাপটা রেখে বলল, বল। বলছি তা যে আমরা বিয়ে করব কবে? কালকেই না করলাম? সেটা তো আর মানুষ জানে না। আচ্ছা, তো এখন আমি কি করব? আন্টি যে তারিখ ঠিক করবে সেই তারিখে পুনরায় বিয়ে করবে। আচ্ছা। তুমি আমাকে মন থেকে মানো? না মানার কি আছে? তাহলে একটা কথা রাখবে? কি? আমি উঠে নীরবের ড্রেসিং টেবিলের উপর থেকে বিয়ের কার্ডটা নিয়ে নীরবের হাতে ধরিয়ে পড়তে বললাম। সে আমাকে ইশারায় জিজ্ঞেস করলো, এটা কি? আমি বললাম, পড়লেই বুঝতে পারবে। পুরোটা পড়ে নীরবের চোখ মুখে অন্ধকার দেখা দিল। ও চুপচাপ কার্ডটা আগের মতো ভাঁজ করে পাশের টেবিলে রেখে দিল। আমি চুপচাপ গিয়ে ওর পাশে বসলাম, তবে আগের চেয়ে দূরত্ব কম রেখে। তো এখন কি চাস তুই? আমি চাই আমরা ওই বিয়েতে যাই। আমাকে মারতে চাস তুই? আমি কিভাবে যাব? নিজেকে কন্ট্রোল করব কিভাবে? তোমার এই করুণ অবস্থা, দুঃখী চেহারা দেখার জন্যই তো নাহার আপু তোমাকে দাওয়াত করেছে। এখন তুমিও যদি দেবদাসের মতো কষ্ট পাও, না যাও, তাহলে সে বুঝবে সে তার কাজে সফল। অন্যকে কষ্ট দিয়ে সে সুখী আছে, তার এটাই মনে হবে। তুমি কি এটাই চাও? কিন্তু ও যখন অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলবে, আমার সামনে অন্য কারো হয়ে যাবে, আমি কিভাবে নিব? এই জন্যই আমরা যাব অ্যাজ আ কাপল। আজ আমাদের বিয়ে, যেমনটা চেয়েছিলাম তেমনই। নাহার আপু বিয়ের আগে আমাদের বিয়েটা সম্পূর্ণ হবে। পার্থক্য শুধু এইটুকুই যে আগের মতো শুধু পরিবারের সদস্যরা থাকবে না, আরো থাকবে কিছু আত্মীয় স্বজন। নীরব আগের মতো প্রাণবন্ত না থাকলেও খুব একটা মন মরা নেই। হয়তো বুঝে গেছে ভালোবাসলেই পেতে হবে এমনটা না। প্রথমবারের মতো নীরবের ঘরটা এত আপন লাগছে। এখন কোনো কিছু ধরতে গেলে আমাকে আর পারমিশন নেওয়া লাগবে না। সবটাই আমারও সমান অধিকার। হ্যাঁ,
বিয়ে শেষে এখন আমি নীরবের ঘরে। একটু আগে এসেছি এই ঘরে। যদিও বারবার দেখেছি ঘরটা, তবুও কেন যেন আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছে করছে। অপেক্ষা শুধু নীরবের আসার। যদিও খুব একটা ভারী সাজ নেই, তবুও সবটা পাল্টে নিতে হবে, কারণ এই পোশাকে শান্তিতে ঘুমোতে পারবো না। চুপচাপ সবটা পাল্টে চোখে মুখে পানি দিয়ে নীরবের ব্যালকনিতে আসলাম। বসার জন্য দোলনা রয়েছে, আর ছোট ছোট টব ঝুলিয়ে রাখা আছে। শীতল হাওয়া গায়ে এসে মাঝে মাঝে লাগছে। ফ্যানের কৃত্রিম বাতাস থেকে প্রাকৃতিক বাতাস অনেক ভালো। এই শান্ত পরিবেশে একটা গান ধরাই যায়। কি গান গাই? তোমার ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলেই আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তোমার ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। তোমার ইচ্ছেগুলো। নীরব কি কখনো চাইবে আমার হাতটা ধরতে? বুক চিরে শুধু দীর্ঘশ্বাসই বেরিয়ে এলো, কারণ এর উত্তর তো আমার কাছে নেই। নীরব যদি মন থেকে ভুলতে চায় তাহলে অবশ্যই পারবে, আমার বিশ্বাস। অবশ্য খারাপ স্মৃতিকে যতদিন মনে রাখা হবে ততদিন দুঃখই দেবে। নীরব এখনো আসলো না। আমি রুমে এসে বসলাম। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম নিজেকে একবার। অতটাও সুন্দরী না আমি। তাই কি নীরব আমাকে প্রত্যাখ্যান করতো? হতেও পারে, আবার নাও হতে পারে। নীরবের সাথে কি আমাকে মানাবে? আয়নার একদম সামনে গিয়ে দাঁড়ালাম আমি। রূপ লাবণ্যকে তেমন একটা মূল্যায়ন না দিলেও আজ কেন যেন সেই জিনিসটারই কমতি লাগছে। এর মাঝে নীরব আসলো। আমি তখনও আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত। আওয়াজ পেয়ে পেছনে ফিরলাম আমি। নীরবের দিকে এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে তার দিকে তাকিয়ে বললাম, আমি সুন্দর না বলেই তুমি আমাকে প্রত্যাখ্যান করতে, তাই না? নীরব আমার কাছ থেকে হয়তো এই মুহূর্তে এই প্রশ্ন আশা করেনি। হঠাৎ কেন এমন প্রশ্ন করছি তাও হয়তো মেলাতে পারছে না সে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কোনোদিনই মানুষকে রূপ দিয়ে বিচার করিনি, তোকেও না। এই কথায় মনে অল্প একটু আশা জাগলো। আমি একটু স্বাভাবিক হয়ে মাথা নিচু করে বললাম, ফ্রেশ হয়ে নাও। নীরবও তার কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মাথা নিচু করেছিলাম চোখের পানি আড়াল করতে। সত্যি বলতে আমি ধরেই নিয়েছিলাম সে আমাকে রূপের জন্য প্রত্যাখ্যান করেছে, আর এটা ভেবেই চোখে পানি এসে গিয়েছিল। বিছানায় গিয়ে চুপচাপ বসলাম আমি। এখন আমার কি করা উচিত? নীরবের জন্য অপেক্ষা, নাকি ঘুম চলে যাওয়া? যদিও নীরবের থেকে কিছু আশা করা যায় না, তবুও ভদ্রতার খাতিরে অন্তত জেগে থাকা লাগবে বলে আমি মনে করি। আমার ভাবনার মাঝে মিনিট দুয়েকের পর নীরব বেরিয়ে এলো। আজও মুখমণ্ডলে বিন্দু বিন্দু পানি লেগে আছে। কেমন দেখতে লাগছে তা না হয় বাদই দিলাম, তাই তার দিক থেকে দৃষ্টি নামিয়ে নিলাম। নীরব সোফায় বসে মুখ হাত মুছতে ব্যস্ত। যদিও গরমকাল, তবুও পায়ের কাছে থাকা পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে শুয়ে গেলাম। শুইতে তো বাধা নেই, চোখে অস্থিরতা, তবুও চোখ বন্ধই রাখলাম। নীরব বলল, লাইট থাকবে নাকি অফ করব? আমি স্লো ভয়েসে বললাম, লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে না, তাই বন্ধ করে দাও। নীরব লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল, কোনো বাধা ছাড়াই। তবে কাঁথাটা শুধু নিল না। আমি ভেবেছিলাম কোনো কাণ্ড করবে হয়তো। যাক, ভালোই। সকালে নীরবের অনেক পাশেই নিজেকে পেলাম। স্বাভাবিক ব্যাপার, এক বিছানায় যেহেতু আছি সেহেতু ঘুমের মধ্যে তো আর দূরত্ব বজায় রাখতে পারবো না। আমি নীরবের দিকে এক নজর তাকিয়ে তার দিকে হাত বাড়াতে গিয়েও সরিয়ে ফেললাম। এখন ইচ্ছে থাকলেও এটা সঠিক সময় নয়। আমি চাই সে প্রথম আমাকে স্পর্শ করুক, তাও আবার মন থেকে, কোনো জোর কিংবা দায়িত্ববোধ থেকে নয়। অথই উঠে চলে যেতেই নীরব চোখ খুলল আর মনে মনে বলল, তুই সত্যি আমার জন্য পারফেক্ট, অথই। আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। যতই নাহারের প্রতি আমার ঘৃণা আসুক, আপাতত সেটা ভালোবাসার থেকে কমই দেখতে পাচ্ছি। কারণ একসময় তাকে আমি কতটা চেয়েছি তা শুধু আমিই জানি।
যেদিন মনের উপর রাজত্ব করে নাহারের নাম সরাতে পারবো, সেদিন এই মনে শুধু তোর নামই থাকবে। নীরব ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু ঘুমের মধ্যে কেউ আমাদের দিকে তাকিয়ে থাকলে এমনি এমনি বিরক্ত বোধে চোখ খুলে যায়। এখানে যেহেতু সে একাই নেই, তাহলে অথই তাকিয়ে আছে। তবুও সে চোখ খুলেনি, কারণ চোখ খুললেই অথইকে অস্বস্তিতে পড়তে হতো। অথই ফ্রেশ হয়ে এসে দেখে নীরব উঠে গেছে, তাই সে বলল। কখন উঠেছ? নীরব অথইয়ের দিকে চেয়ে বলল। মাত্রই। ও, উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করতে আসো। তোমার অফিস টাইম তো আমি জানি না, আমাকে পরে জানিয়ে দিও এক সময়। এখন আন্টির কাছে গেলাম। অথই চলে গেলে নীরব উঠে বসে, তারপর ফ্রেশ হতে যায়। অফিস টাইম 9টা থেকে শুরু তার। এখন সবে 8টা বাজে। তাড়াহুড়োর কিচ্ছু নেই, সব আরামায়েশে করা যাবে। সকালে গোসল সেরে নেয় নীরব। সারাদিন তো আর সময় পাওয়া যাবে না, যদিও এখন নতুন, তবুও এখন থেকে টাইমলি সব করতে হবে। তাহলে বসের বিশ্বস্ততা হওয়া যাবে, আর প্রয়োজনের সময় ছুটি নেওয়া যাবে। কখন প্রয়োজন আসে বলা তো যায় না। খাওয়া দাওয়া, গোসল আর যাবতীয় কাজ শেষে 8টা 40-এর দিকে নীরব বেরিয়ে যায়। অফিস একটু দূরে হওয়ায় অতই তাকে টিফিন এগিয়ে দেয়। নীরবও হাসি মুখে গ্রহণ করে। এই হাসি যেন অথয়ের মনে আনন্দের বন্যা জাগিয়ে তোলে। নীরব যাওয়ার পর আমি সব কাজ আন্টির হাতে হাতে শেষ করে ফেলি। আমাদের মাঝে তেমন একটা ফর্মালিটি নেই। বিয়ের আগে আসলেও আমি আন্টিকে যে কোনো কাজে সাহায্য করতাম, শুধু নীরবের টানে নয়, আন্টির ভালোবাসার টানে। আমরা আমাদের বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় আমার আম্মু যেমন নীরবকে তার ছেলের মতন ভালোবাসেন, তেমনি আন্টিও আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে। যদি আমাদের সম্পর্কগুলো এরকম না হতো, তাহলে বিয়ে ভাঙার পর পুনরায় বিয়ে হওয়া একটা কল্পনা মাত্র ছিল। সব কাজ শেষে গোসল করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে শাড়ি পছন্দ করা, নাহার আপুর বিয়েতে পরার জন্য। শাড়ি পরলে একটু বউ বউ ফিলিংস আসবে। নীরব কি পরবে তাহলে? পাঞ্জাবি? শাড়ি পাঞ্জাবি তো এক জোড়ার মতো। নীরবের অনেক পাঞ্জাবি দেখেছি আমি, তার পাঞ্জাবিগুলো ছিল দোকানের কালেকশনের মতো, একদম ইউনিক। তাহলে আমাদের মিলিয়ে পড়তে হবে। আহা, কি একটা ফিলিং! কালার সিলেক্ট করা আমার কাজ না। সে কখন থেকে একটার সাথে একটা মেলানোর চেষ্টা করছি, কিন্তু মিলছেই না। না, মিলছে না বললে ভুল হবে, আমি মেলাতে পারছি না। সম্পূর্ণ না মিললেও হালকা একটু মিল পাচ্ছি, তবে সেটাও মনে ধরছে না। সুতরাং নীরবকে নির্বাচন করে দিতে হবে বলে আমি মনে করি। সব কাজ শেষে আন্টি একটু শুয়েছিল, আমিও ঘরে ছিলাম। ড্রেস চুজ করতে গিয়ে খাওয়া দাওয়া করিনি, তাই আন্টিকে ডেকে আমি আর আন্টি খেয়ে নিলাম। নীরবের বিকালে আসার কথা, তবে আরো দেরি হতে পারে। বিকেলে নীরব আসলে আমি দরজা খুলে দেই। নীরব ঢুকতেই তার প্রথমে অথয়ের দিকে চোখ পড়ল। ও অথয়কে চিনতেই পারেনি। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল সে, কারণ আজ অথই শাড়ি পরেছে, মিষ্টি কালারের শাড়ি। কালো সম্ভবত পরেছিল, তবে সেভাবে দেখা হয়নি। দেখবেই বা কিভাবে? চারিদিকে তেমন মানুষ না থাকলেও যে খুব কম মানুষ ছিল তাও না। সেই অবস্থা যদি নতুন বউয়ের দিকে সে তাকিয়ে থাকে, তবে নিতান্তই তাকে লজ্জায় পড়তে হতো। আর যাই হোক, মুরব্বীদের সামনে তো আর বউ দেখতে পারবে না। তারপর আবার কাল যখন সে রুমে আসলো, তখনও অতই চেঞ্জ করে ফেলেছিল। আবার রুমে আসতেই সব উদ্ভট প্রশ্ন তার মাথা হ্যাং করে দিয়েছিল, তাই তাকে একটু দেখা হয়নি। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অথই নীরবকে উদ্দেশ্য করে বলল। কি হলো, ভেতরে আসো। তা শুনে নীরব ভিতরে এলো। হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতে অথই বলল। কিছু খাবে এখন? তুই আমাকে যেভাবে খাওয়াচ্ছিস, ওভাবে খেতে থাকলে তো বেলুন হয়ে যাব। আমি ভেবে পাচ্ছি না, আমি ওকে বেশি খাওয়ালাম কখন? আরে বেশি দূরে থাক, আমি ওকে খাওয়ালামই কখন? আসলামই তো কালকে। আমাকে চুপ থাকতে দেখে নীরব বলল, কি রে, চুপ করে গেলি যে? না, ভাবছি তোমাকে কখন খাওয়ালাম। সকালে যে দুপুরের জন্য টিফিন দিলি, অতগুলো তো গরুও খায় না। তা শুনে আমি বললাম, ও, এক বেলাতেই কাতর হয়ে গেলে তা নিজে খেতে পারো না সেটাই বলো, খামোখা গরুর উপর দোষ দিচ্ছ কেন? অপমান করছিস? অপমান করার মতো কিছু বলেছি? নীরব মুখ বাঁকিয়ে আবারও ঘরে চলে গেল। আমি গেলাম আন্টির কাছে। নীরব কিছু নাই খাইতে পারে, আন্টি তো খাইতেই পারে, কিন্তু কেউই কিছু খাইলো না, তাই আমি রুমে চলে আসলাম। নীরব তখন বলল, আম্মু খেয়েছে দুপুরে? তোমার কি মনে হয় না খাইয়ে রাখছি? নীরব বই পড়ছিল তখন একটা। আমার কথা শুনে আমার দিকে চেয়ে বলল, সহজ একটা কথা জিগাইলাম, সহজ করে উত্তর দিতে পারোস না? না, পারি না। ঝগড়ুটে।
আপনি। আগে কে করছে? চুপ করে আমাকে একটু সাহায্য করলে খুশি হতাম। নীরব ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? আপনার জন্য নীল ড্রেস পছন্দ করছি, কালকে পরবেন? কাল? ও, পড়াই যায়। ঢং এমন মনমরা হয়ে বলছে যেন সব দুঃখ ওনারই। নীরব ভ্রু কুঁচকে কিছু বলতে নিবে, তার আগেই আমি বললাম, হইছে, এখন আপনার প্রেম কত গাঢ় ছিল, কত ভালোবাসা ছিল, ইউ নিড টাইম, এগুলো বলতে শুরু করে দিবেন না। এমনিতেই মেজাজ খারাপ বলেই আমি চলে আসলাম। নীরব অথয়ের কথায় হা হয়ে শুনলো পুরাটা। যতগুলো কথাও বলছে তার মধ্যে একটা কথাও আমি মনের মধ্যেও আনিনি। এখন আর ও যা ঝাড়লো, বাপরে বাপ, নাহারকে মনে করার টাইমই পাবো না আমি। অবশ্য মনে করতে চাইও না। যতগুলো কথা ঝেড়ে এলাম ততগুলোর একটাও আমার মনের কথা ছিল না, রাগও ছিল না। শুধু এখন উল্টা কোনো রিয়াকশন না দেখায় তাহলেই হবে। সন্ধ্যা তো হয়ে আসলো, ছাদের দরজা লাগিয়ে আসতে হবে, তারপর হয়তো নাস্তা বানাতে হবে। এই টাইমে নীরবদের বাসায় কোনোদিন আসলে দেখতাম আন্টি নাস্তা বানাচ্ছে। কারণটা নীরব, ও বেশিরভাগ সময় রাতের খাবার খায় না, আন্টি বলেছিল। এখন না খাইয়ে তো রাখতে পারবে না, তাই নাস্তা বানাতো। এখন তো সে চাকরি করে, সারাদিন খাটে, তাহলে নিশ্চয়ই ওর খাওয়ার কথা জিজ্ঞেস করে নিতে হবে। না হলে আবার নাস্তা বানাতে হবে। বানাতে হলে আন্টিকে কিছু করতে দিব না। এখন আমি আছি না, আন্টি কি করছে এখন? ঘুমোচ্ছে হয়তো। যাই হোক, নীরবের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। এই যে, কি? নাস্তা খাবেন নাকি রাতের খাবার? যেটা মন চাই বানিয়ে ফেল। হ্যাঁ, আপনি খুব শোনেন তো আমার কথা। বানিয়ে ফেলবো, তারপর আপনি বলবেন মুড নাই, তখন আমি কি করব? আহা, দেখোস না কাজ করি, তার মধ্যে আবার নাস্তা নাস্তা করস কিল্লাই। তো করব না। যখন পছন্দ হবে না খাবার, তখন সারা রাত খিদার জ্বালায় মরবা। ওইটা ভাল লাগবে? নাস্তা কর। ধরো তোমার নাস্তা। আমার কথায় নীরব আমার দিকে ফিরে তাকালো। তুই এত তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেছিস? কচু করেছি। কাজের মধ্যে এত কিসের ব্যস্ততা তোমার? 2 ঘন্টা হয়েছে আমার যাওয়া। সব কাজ শেষে তারপর এসেছি, আর বলে তাড়াতাড়ি। ঠিক মতো সময় দেখে বলো। ঘড়ির দিকে তাকিয়ে নীরব আমার দিকে তাকালো। আমার দিকে না তাকিয়ে খাবার শুরু করো, তারপর ঘুমাও। আম্মু। নামাজ শেষে খাবেন। তোমার তো এগুলো খেয়াল থাকে না। কাজের জন্য শুনিনি আজান, তাই বলে তো তুইও ডাক দিসনি। বলে আর দেরি না করে হাত ধুতে গেল। আমিও কিছু বললাম না। সত্যি আমার উচিত ছিল তাকে ডেকে দেওয়া। আমিও অজু করে নামাজ পড়ে নিলাম। নীরব খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়তে বসলো। আমি খেয়ে রুমে আসার পর দেখলাম রুম অন্ধকার। লাইট জ্বালিয়ে দেখলাম নীরব ঘুমিয়ে গেছে। ও আজ সত্যিই ক্লান্ত ছিল হয়তো। লাইটটা নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে আমিও তার পাশে আসলাম। তার দিকে ফিরে শুয়ে পড়লাম। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, ওইভাবেই ঘুমিয়ে গেছি। সকালে নীরবের আগেই ঘুম থেকে উঠলাম। তাকে আর আন্টিকে নামাজের জন্য জাগিয়ে নিজেও নামাজ পড়লাম। নামাজ শেষ করে আন্টি আবারও শুয়ে পড়লেন, আর নীরবও। আমি শুধু নীরবের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সকালের আকাশ বাতাস দুইটাই আমার কাছে অধিক প্রিয়। কিছুক্ষণ ওভাবে থাকার পর রান্নার কাজে লেগে পড়লাম। নীরব ঘুমানোর খানিক পরেই জেগে গেছিল। তারপর সেও হাঁটতে বেরিয়েছে। আমার রান্নার মাঝে আন্টিও এসে যোগ দিয়েছেন। নীরব ফিরে আসলে আমরা একসাথে নাস্তা করি। নীরব বেরিয়ে যায় তার কাজে। আজ সে জলদি আসবে, অর্থাৎ হাফ টাইম বলা যায়। আম্মুর সাথে আজ দেখা করতে যাব। আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বাসায় আছে, সেগুলো নিতে হবে। আন্টিকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও রাস্তাটা লম্বা নয়, তবুও পথিমধ্যে নাহার আপুর দেখা মিলল। যদিও বিষয়টা কাকতালীয়, আমি তাকে এড়িয়ে যেতে চাইলে সে আমার সামনে এসে দাঁড়ালো। এতে আমার বিরক্তি লাগলেও বুঝলাম সে আমাকে কিছু বলতে চায়। সে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করার আগেই বলল, তোমার ভাই কোথায়? ওর এই প্রশ্নে আমি রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এতদিন ধরে ও আমাকে জানে, অথচ আমার যে কোনো ভাই বোন নেই এইটা কেউ জানে না, নাকি অন্য কিছু বলতে চাইছে। আমি নাহার আপুর দিকে তাকিয়ে বিরক্তি ভাব বজায় রেখেই বললাম, আমার কোন ভাইয়ের কথা বলছেন আপু? আমার তো কোনো ভাই বোন নেই আপু। না নিজের আর না কোনো কাজিন ব্রাদার। আমার যা আছে সব সিস্টার। আমার কথায় নাহার আপু হাসি হাসি মুখে জবাব দিল, কেন? তোমার নীরব ভাই সারাক্ষণ তো তাকেই ভাই ভাই ডাকে, তাহলে ভাই থাকবে না কেন? নাহার আপুর কথায় অনেক রাগ হলো আমার। নীরবকে ভাই ডাকতাম ঠিক, কিন্তু ভাই মানতাম না। এটা তো ভালো মতোই জানে। আর এখন কি না এই মেয়ে আসে আমার জামাইকে ভাই বানাতে? এর কি লজ্জা নেই? প্রথমে প্রেমের নাটক করে, তারপর আবার নিজের বিয়েতে সে ছেলেকে দাওয়াত দেয়, আবার এখন খোঁজ খবর নিতে আসে। আমি তবুও বললাম, তোমার কি লজ্জা নেই?
তুমি কি অবস্থা করেছো তার, তা তুমি জানো। এখন আবার তার খোঁজ খবর নিতে আসো কেন? খোঁজ খবর তো নেওয়াই লাগে। তাকে বিশেষভাবে দাওয়াত করেছি কিনা, সে যদি না আসে আমার তো খারাপ লাগবে। আমি মুচকি হেসে বললাম, চিন্তা করো না, সে আসবে আর তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবে। এখন যাই। আচ্ছা। কেমন সারপ্রাইজ? চিন্তার সাথে জবাব দিল নাহার আপু। তোমাদের কল রেকর্ডস বলেই একটা হাসি দিয়ে চলে আসলাম। আমার ঘরের ব্যালকনিতে বসে আছি। পেন্টিংটার মতো যদি সত্যি নীরব আমার সব বিপদে ধরে ফেলতো। পেন্টিংটাই মূলত আমি আমার জন্মদিনের দিনকার কিছু মুহূর্ত এঁকেছি। সেখানে সবার সাথে ধাক্কাধাক্কি করতে গিয়ে নাহার আপু পড়ে যাওয়া ধরলে নীরব ধরে ফেলেছিল, কারণ সে আপুর পাশে দাঁড়িয়েছিল। সবাই তখন এটা দেখে তালি দিয়েছিল। বিষয়টা নীরব নাহার আপুকে ধরেছে তাই বলে নয়, কারণ ওরা যে রিলেশনে আছে সেটা হয়তো আমিই জানতাম। বিষয়টা অনেকটা সিনেম্যাটিক বলে সবাই তালি দিয়েছিল। এখন সেই জায়গায় নাহার আপুকে না আমি নিজেকে আঁকছি। হোক কল্পনায়, তবুও ভালো লাগে। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে দুপুরের দিকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে গোসল সেরেই নীল শাড়ি পরলাম। মেকআপ বরাবরই পছন্দ না আমার। ভেজা চুলগুলোকে হালকা ডিজাইন করলাম। চুড়ি যদিও পছন্দ না তবুও পরলাম। কানের দুলগুলো চেঞ্জ করছিলাম, তখনই মনে হলো পেছনে কে যেন আসলো। আমি পেছন ফিরে দেখলাম নীরব দরজার পাশে এসেছে। এখনো জুতা খোলায় ব্যস্ত সে। আমাকে খেয়াল করেনি হয়তো। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। সেও উপরে তাকিয়েই নীরবের কাছে মনে হচ্ছে তার স্বপ্নে দেখা সেই পরী মনে হয় তার সামনেই এসেছে, যাকে সে কল্পনা করত। আজ সে বাস্তবে দাঁড়িয়ে। নীল শাড়ি, নীল কাচের চুড়ি, খোলা চুল, মুখে কোনো কৃত্রিমতা নেই, যা আছে সবটাই প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু অথই এসব জানলো কিভাবে? কি হলো? ওইভাবে কি দেখো? অথয়ের কথায় নীরব ভাবনা ছেড়ে বাস্তবে এসে বলল। খুব সুন্দর লাগছে তোকে। অথই যেন বিশ্বাসই করতে পারছে না। এটাই কি নীরব বলল? কি বললে আবার বলো। এখন নীরবের মনে হচ্ছে কথাগুলো বলে সে ভুল করেছে। এখন অথই তার মাথা খাবে। তবুও সে একটু সাজিয়ে গুছিয়ে বলল। বললাম যে নীল শাড়ি আর নীল চুড়ি আমার ভীষণ পছন্দ, তাই এগুলো ভালো লাগছে। নীরবের কথা শুনে অথয়ের মুখটা অন্ধকার করে বলল। ও, ফ্রেশ হয়ে নাও। অথয়ের কথা শুনে নীরব আর দেরি না করে চলে গেল। নীরব যাওয়ার পর অথই হালকা হাসলো। এটা ভেবে যে ইনডাইরেক্টলি সে তাকে সুন্দর বলেছে। তারপর ওয়াশরুমের দিকে এক নজর চেয়ে সে নীরবের ডায়েরিটা হাতে নিল। এটা সে বাসরাতে যখন সম্পূর্ণ ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখন নীরবের ড্রয়ার থেকে পেয়েছিল। ডায়েরিটাও নীল রঙের। নীরবের প্রায় সবকিছু আকাশি বা নীল রং। এর থেকে প্রমাণ পাওয়া যায় নীল রংটা নীরবের পছন্দ। একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হওয়ায় নোটস আর ডায়েরি থাকাটা খুব সাধারণ ব্যাপার। তবে বেশিরভাগ নোটস যেগুলো কাজের সেগুলো হয়তো বইয়ের সেলফে আছে, নয়তো টেবিলের উপর। কিন্তু এটাই ড্রয়ারে রাখা, তাও আবার যত্ন সহকারে। প্রেম কাহিনী তো নীরব লিখবে না, কারণ যারা নিজের মনের ভাব কারো কাছে প্রকাশ করতে পারে না কিংবা একতরফা ভালোবাসা হয়, তারাই বেশিরভাগ ডায়েরি লিখে বলে অথই মনে করে। কিন্তু ডায়েরিতে লিখেও কি কোনো লাভ তো হয় না। সে যাই হোক, যদি এটা প্রেম না হয় তাহলে কি নিয়ে এখানে লেখা আছে সেটা জানার প্রবল আগ্রহ জাগে তার মনে। আর তখনই ধীরে ধীরে জানতে পারে নীরবের কাল্পনিক সেই মেয়ের কথা। সেখানে কিন্তু ও কারো নাম উল্লেখ করেনি। তার নীল ড্রেসই পরে বাছাই করে দুজনের জন্য, আর আজও সেভাবেই সেজেছে। অন্য তেমন গুরুত্বপূর্ণ কিছু পায়নি সে ডায়েরির মধ্যে। যা আছে তা হচ্ছে নীরবের কয়েকটা ইচ্ছা, যা সে তার কাল্পনিক সঙ্গীকে কল্পনা করে লিখেছে। তাই অথই আর সেদিক পড়েনি। সে চায় নীরব নিজ থেকে তাকে নিয়ে সেই ইচ্ছাগুলো পূরণ করুক, আর অথই বরাবরের মতে মুগ্ধ হয়ে তা উপভোগ করুক। তার মনে হচ্ছে দিনটি বেশি দূরে নয়। ডায়েরিটা আবার আগের জায়গায় রেখে অথই চুপটি করে বসলো। নীরব এখনই শাওয়ার নিয়ে বেরিয়ে আসবে হয়তো। অথই ব্যালকনিতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো। তার মিনিট দুয়েক পরে নীরব বেরিয়ে আসলো। পরনে রয়েছে নীল পাঞ্জাবি, উপর দিয়ে লাল কোটি আর সাদা পায়জামা। চুলে হাত বুলাতে বুলাতে নীরব এগিয়ে আসলো অথইর দিকে। নীরবকে এক নজর দেখে অথই মুগ্ধ হলো। যতটা ভেবেছিল তার চেয়েও বেশি সুন্দর দেখাচ্ছে তাকে। নীরব ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে
তার দিকে, অথচ তার খেয়ালই নেই। নীরব জিজ্ঞেস করলো, কি দেখিস ওভাবে? তোমাকে। আনমনে উত্তর দিল অথই। নীরব মুচকি হেসে এগিয়ে গেল তার দিকে। তারপর গ্রিলে হেলান দিয়ে বুকে 2 হাত গুজে জিজ্ঞেস করলো। তাই? নীরবের এমন নেশাত্মক কণ্ঠস্বর শুনে অথয়ের অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর নীরবের দিকে চেয়ে দেখলো সে এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে, আর ঠোঁটের কোণে মুচকি হাসি বিদ্যমান রয়েছে। এতেই যেন অথয়ের ঘায়েল হয়ে পড়েছে। তাই চট করে সে অন্যদিকে ফিরে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? অনুষ্ঠান শেষ করে যাওয়ার ইচ্ছা আছে নাকি? বলেই ঘর থেকে বেরিয়ে আসলো আর স্বস্তি নিঃশ্বাস ফেললো। আর একটু পর নীরব ঘর থেকে বেরিয়ে আসলো। চুলগুলো সেট করে এসেছে সে। দুজনে মিসেস হিয়ার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। ঠিকানা অনুযায়ী নাহারের বাসা বেশি দূরে নয় বলে দুজনেই একটা রিক্সা নিল। পাশাপাশি দুজনে রিক্সায় বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। অথয়ের পিঠ পর্যন্ত ছড়ানো কেশগুলো বারংবার নীরবের মুখ স্পর্শ করছে। এতে নীরবের বিরক্ত লাগছে না, বরং ভালোই লাগছে। শ্যাম্পু আর চুলের ঘ্রাণ যেটাই হোক, নীরবের কাছে ভালো লাগছে। অথয়ের মুখের সামনে বারবার চুল চলে আসায় সেই সরাতে সরাতে বিরক্ত হয়ে গেছে। হয়তো চুল ছেড়ে আসতেই হতো না, এই ধারণা ওর মনে রিপিট হচ্ছে। তখনই তার ঘাড়ে সেই শীতল স্পর্শ অনুভব করে। চট করে বাম দিকে ফিরে দেখে নীরব ওর 2 পাশের চুলগুলো সব পেছনে আনছে। তারপর হাত দিয়ে সবগুলোকে ধরে রেখে মৃদু হেসে অথয়ের উদ্দেশ্যে বলল, আর বিরক্ত করবে না, আমি এটা ধরছি, তুই তোর শাড়ি সামলা। বলে সমান দিকে চোখ রাখলো নীরব। অথই আর আঁচলের দিকে তাকিয়ে দেখলো অনেকটাই পায়ের দিকে চলে গেছে। চুলের দিকে খেয়াল করতে গিয়ে আঁচলের দিকে খেয়ালই করেনি সে। সেও মুচকি হেসে আঁচলটা 2 হাতে চেপে বসলো। এখন মনে হচ্ছে চুল ছেড়ে এসে ভুল করেনি সে। খোলা চুলে না আসলে এই ছোট্ট কেয়ারটা মিস করতো সে। নীরবের এই অল্প কেয়ারে হয়তো বাস্তবে অনেক রূপ ধারণ করবে। পাক্কা 10 মিনিট বাদে নীরবের রিক্সা একটা বাড়ির সামনে থামলো। হরেক রকম ফুল নিয়ে সাজানো হয়েছে গেট, আর 4তলা বাসাটাতে লাইট ঝোলানো রয়েছে। হয়তো রাতের জন্য। রিক্সা ভাড়া মিটিয়ে সামনের দিকে এগিয়ে গেল তারা। এত এত মানুষ এখানে থাকারই কথা। সরকারি চাকরিজীবীর বিয়ে বলে কথা। যার টাকা আছে তার আত্মীয় আর লোক দেখানোর ভালোবাসার অভাব নেই, যেমন ভালোবাসা দেখাচ্ছে নাহার। ভিড়ের মাঝে বারবার লোকজনের ধাক্কা খাচ্ছে অথই। তাই না পেরে সে নীরবকে বলল, একা একা এগিয়ে না গিয়ে আমাকে সঙ্গে নিলে কি তোমার ক্ষতি হবে? ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছি তো। নীরব ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো অথই তার দিকে চেয়ে আছে, আর মাঝে মধ্যে মানুষের দিকে বিরক্তকর দৃষ্টি নিক্ষেপ করছে। সে অথইর দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, আস্ত বাচ্চাকে বিয়ে করেছি আমি, পুলিশে না ধরলেই হয়। এই কথা অথই শুনতেই বলে উঠল, বাচ্চাদের মতো কি দেখলে? এত মানুষের মাঝে ধাক্কা খাচ্ছি বলে তোমাকে ডাকলাম, না হলে অজানা জায়গায় হারিয়ে গেলে তোমাকেও খুঁজে পাবো না, বাড়ির রাস্তাও খুঁজে পাবো না। সেটাই তো, বাচ্চাদের কাজ। অজানা জায়গায় তারা হারিয়ে যায়, সেই জন্য একটা বড় মানুষ পাশে থাকা দরকার। আর এই মুহূর্তে সে বড় মানুষটা আমি। কিন্তু আমি আমার চেয়ে তুই ছোট, এটাই শেষ কথা। এবার চুপটি করে এখানে বস। একটা চেয়ার দেখিয়ে বলল নীরব। অথই ওখানে বসে চারদিকে চোখ ঘুরিয়ে সবটা দেখতে লাগলো। সামনে নাহার তার বরের সাথে মহা খুশির সাথে কথা বলছে। নীরবের সাথে কথা বলছিল বলে সে ওদের খেয়ালই করেনি। হঠাৎ তার মাথায় কালকের কথাটা আসতেই সে চট করে হালকা চিল্লিয়ে বলল, নাহার আপু। নিজের নাম শুনে নাহার চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলো তার সামনে কিছুটা দূরে অথই রয়েছে। তার পাশে নীরব রয়েছে। অথয়কে দেখে তার চোখ আপনা আপনি ছোট হয়ে গেল। সে তো নীরবকে দাওয়াত করেছিল, তাহলে অথয় এখানে কেন? সে কি নীরবের সাথে এসেছে? এই প্রশ্ন ভাবা বাদ দিয়ে সে এখন সকালে বলা অথয়ের কথাটা নিয়ে ভাবছে। সত্যি কি নীরবের কাছে তার আর নাহারের বলা কল রেকর্ডিংস আছে? থাকলে তো ভারী চিন্তার বিষয়। ভেবেই নাহারের চোখ মুখে চিন্তার ভাঁজ দেখা দিল। যদিও কোনো অশ্লীল কথাবার্তা হয়নি তাদের মাঝে, তবুও যা হয়েছে তাও কি এভাবে সকলের সামনে ফাঁস হয়ে যাবে? তাহলে তো তার ফ্যামিলির সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। সাথে সে হারাবে সোনার ডিম পাড়া মুরগি, অর্থাৎ যার সাথে তার বিয়ে হচ্ছে।
নাহারের এত ভাবনার মাঝে অতই তার সামনে চলে এসেছে, সে খেয়ালই করেনি। অথই এসেই বলল, কি গো আপু, ভুলে গেলে নাকি? তোমাকে 2-3 বার ডাক দিলাম, তুমি শুনলেই না। তোমার সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি, সেটাই বলতে এলাম। এখন যাই, আচ্ছা? অথই যেতে নিতেই নাহার তাকে থামিয়ে ভয়াত্মক মুখে বলল। তুমি কি সত্যি রেকর্ডিংস নিয়ে এসেছো? নাহারের এহেন কথা শুনে অথয়ের বেশ লাগছে। তারপর সে বলল, সবাই তো তোমার মতো না। যাই হোক, সেটা তো গিফট করার মতো বিষয় না। তাই যা গিফট করা যায় তা নিয়ে এসেছি। আর এই যে মেয়েটা গিফট রিসিভ করছে, কি যেন নাম তার, তাকে দিয়ে এসেছি। আর সারপ্রাইজ তো আমি। আমাকে দেখে অবাক হওনি? নাহারের ভয় কিছুটা হলেও দূর হলো অথয়ের কথা শুনে, কিন্তু অবাক তো সে হয়েছে। কেন অথই এখানে? এই প্রশ্নের উত্তর তো সে জানে না, যেহেতু সামনে থেকেই উত্তর আসছে। তাহলে ক্ষতি কি শুনতে? তাই সে বলল। অনেক হয়েছে, সত্যি করে বলো তো, তুমি এখানে কেন? অথই কিছুটা লজ্জাভাব মুখে এনে বলল। জামাই যেখানে থাকবে বউ তো সেখানেই থাকবে, তাই না? এতক্ষণ নাহারের ভ্রু কুঁচকানো থাকলেও মুখে একটা অবাক ভাব এসেছে। আজ যে সে কত অবাক হবে! নাহারের মুখ দিয়ে আপনা আপনি বের হলো, কখন? ধরো 2 দিন হয়েই গেল। বলেই আর না দাঁড়িয়ে সে চলে গেল। নাহার ভেবেছিল তার যাওয়ার পর নীরবের হাসি মুখ সব গায়েব হয়ে যাবে, কিন্তু উল্টো সে বিয়ে করে বসে আছে। সে অতএর দিকে তাকিয়ে দেখলো সে নীরবের কাছে গিয়ে দাঁড়াতে নীরব ওকে কোনো কারণে বকাঝকা করছে, আর অতই হাসছে, অর্থাৎ নীরব ওকে শাসন করছে। এতটা অধিকার বোধ সে নাহারের প্রতিও দেখায়নি। বিষয়টা অজান্তে নাহারের খারাপ লাগলো। এই মুহূর্তে কেন জানি নাহারের এই বিয়ে ছেড়ে ছুড়ে নীরবের কাছে যেতে ইচ্ছে করছে, তবে সেটা সম্ভব না। নাহার দৃষ্টি সরিয়ে তার হবু বরের দিকে তাকালো, তবুও দৃষ্টি বারংবার ওদের দিকেই যাচ্ছে। চেয়েছিল ছ্যাঁকা দিয়ে শান্তিতে বিয়ে করবে, কিন্তু এখন নিজে সেই ছ্যাঁকার ব্যথায় অনুভব করছে। এই কিসের এত কথা তোর নাহারের সাথে? হ্যাঁ, বললো একটু কথা বলে আসি, আর মহারানী গিয়ে এতক্ষণ পর আসছে। বলি, কি এত কথা বলছিলি? হুম। ও আল্লাহ, এত চিল্লাচিল্লির কি আছে? নাহার আপুর সাথে এমনি একটু কথা বলতে গেছিলাম। সে বাদ দাও, কখন বাসায় ফিরে যাবে সেটা বলো। আঙ্কেল তো বাসায় থাকেন না বেশিরভাগ সময়। আন্টি একা আছেন হয়তো। তো আমাদের বিকেলের মধ্যেই ফিরে যাওয়া উচিত। তা তো অবশ্যই। আমাদের বিকালের মধ্যেই ফিরে যেতে হবে। কিন্তু আসলামই তো মাত্র, আমাদের কোনো চেনা পরিচিতও নাই এখানে। কিভাবে সময় কাটাবো? হঠাৎ এসে হঠাৎ গায়েব হয়ে যাওয়া তো মানায় না। পরিচিত নাই, কিন্তু পরিচিত হতে কতক্ষণ? চলো, সবকিছু সম্পর্কে পরিচিত হই, এরপর গায়েব হয়ে যাব দুইজন। মন্দ বলিসনি, চল বাসাটা ঘুরে দেখি। বিকেলে আসার কথা থাকলেও নীরব এবং অথই সন্ধ্যার একটু আগে বাসায় ফিরেছে। সেখানে তাদের দুজনের মন টিকেনি। একে তো অচেনা পরিবেশ, তার উপর এত অচেনা মানুষ, সব মিলিয়ে অস্বস্তিকর। তাই তারা আবারও রিকশায় করে বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ নীরবের কি হলো কে জানে, রিকশাওয়ালাকে অন্য পথ দিয়ে যেতে বলল। অথই জিজ্ঞেস করলে বলল। গেলেই দেখবি কোথায় যাচ্ছি। কিছুক্ষণ পর রিকশা থামলো একটা নদীর পাশের রাস্তায়। ভাড়া মিটিয়ে নীরব অথয়ের হাত ধরে নদীর দিকে এগিয়ে গেল। বিকাল তখনও হয়নি, দুপুরের সময় পার হয়নি বলা যায়। তবুও নদীর পাশ বলে একটু পর পর শীতল হাওয়া গায়ে লাগছে। দুই একটা বাদাম বিক্রেতার ফুচকাওয়ালা বসে আছে কাস্টমারের আশায়। ব্যস্ত শহরে সব সময় মানুষের আনাগোনা। বিকেল হলে হয়তো জায়গাটা এখনকার মতো ফাঁকা থাকবে না। এখনই দুই একজনের আসা যাওয়ার বলে দিচ্ছে। কিছুটা একলা সময় কাটানোর আশায় মানুষ এখানে আসে। দালান কোটার ভিড়ে প্রকৃতির খুঁজে আসে। নীরব অতইকে ইট আর সিমেন্টে দিয়ে বানানো একটা বসার জায়গায় বসতে বলল। তারপর দুজনের জন্য বাদাম কিনলো। দুজনে চুপচাপ চারপাশের প্রকৃতি দেখতে দেখতে খাচ্ছে। মাঝে মাঝে বাতাসের সাথে গাছের পাতা গায়ে এসে পড়ছে। পা ভিজিয়ে দুজনে নদীর পাড়ে খানিকটা হেঁটে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই সামান্য কাজে যে সময় পার হয়ে গেছে তারা টেরই পায়নি। অথই যেন আজ নতুন নীরবকে দেখলো। ওর কাছে মনে হয়নি নীরবের মনে অন্য কারোর বসবাস। মনে হয়েছে অন্য স্বাভাবিক জুটির মতো। নীরব আজ সবটা মন থেকেই করেছে। যদিও ওর বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেই ভাবলো যখন ছুটি নিয়েছে তাহলে সেটাকে কাজে লাগাতেই পারে।
আজ তার ইচ্ছের মধ্যে একটা পূরণ করলো সে। নিজের প্রিয় মানুষের সাথে কিছু সময় সে যতটা ভেবেছিল সেরকম খারাপ লাগা তার মধ্যে কাজ করেনি নাহারের বিয়েতে। কেন জানি তার খুশিই লাগছে। অথয়ের সাথে মুহূর্তটা উপভোগ করে তার অধিক ভালো লাগছে। দুজনে যদিও গোসল করেছিল, কিন্তু এখন আবারও ঘামে ভিজে গেছে বলে আবারও দুজনেই গোসল করলো। মাগরিবের নামাজ শেষে দুজনে ছাদে আসলো। দুজনের হাতে চায়ের কাপ। আকাশ মেঘলা, রাতের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বাতাস বইছে বলে দুজনের ছাদে চা পান করতে এসেছে। চা শেষে খালি চায়ের কাপ দুটো একপাশে রেখে নীরব অথয়ের দিকে তাকিয়ে বলল। তোর কখনো খারাপ লাগে না? অথয় নীরবের দিকে তাকিয়েছিল। তার প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কিসের জন্য? এই যে তোর বিয়ে করা বর অন্য একটা মেয়েকে ভালোবাসে, তোকে না? আজ বাসে না, একদিন তো বাসবে। যদি সে একদিন না আসে? ভালো না বাসুক, ঘৃণা তো আর করে না, ডিসরেসপেক্ট তো করে না, তাহলে এইভাবেই চালিয়ে যেতে পারবো। বলে কাপ দুটো নিয়ে চলে গেল। নীরব শুধু তার যাওয়ার দিকে তাকিয়ে বলল। সেই একদিন খুব শীঘ্রই আসবে। অনেক ভালোবাসতে চাই তোকে। তোর চিন্তা ভাবনা বারবারই আমাকে মনে করায় সেদিন বিয়েটা করে ভুল করিনি। কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে নীরব। নিচে আসার পর থেকে হাঁচি দিয়েই চলেছে সে। সন্ধ্যায় গোসল করার ফলে এমনটা হয়েছে। ছোট থেকে নীরবের ঠান্ডা কাশি সামান্য কারণে হয়, আর তাই সন্ধ্যায় গোসল তার শরীর মেনে নিতে পারেনি বলে এই অবস্থা। অথই বাসায় নেই। সন্ধ্যার পর তার বাসা থেকে ফোন এসেছিল, তার আম্মু খুব অসুস্থ, সেবা করার মতো কেউ নেই। চোখ খোলাও রাখতে পারছে না তিনি। কয়েকদিন ধরে কেমন খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলেন, আর তার ফলস্বরূপ তিনি অসুস্থ হয়ে গেছেন। নীরবে গিয়ে অথৈকে রেখে এসেছে। তখনও দুই একবার হাঁচি দিয়েছিল সে। অথৈ বলেছিল যাওয়ার সময় ওষুধ নিয়ে যেন সে বাসায় ফিরে, কিন্তু অতিরিক্ত বীরত্ব দেখাতে গিয়ে সে বলেছিল। অল্প একটু ঠান্ডা লেগেছে, সেরে যাবে। তার জন্য আবার ওষুধ লাগবে কেন? কিন্তু সবার শরীর যে একই রকম হয় না। কিছু মানুষ অল্পই অসুস্থ হলেও তাদের অবস্থা খারাপ হয়ে যায়, বেশি হয়ে যায়। নীরব তাদেরই একজন। মিসেস হেয়া তাকে ওষুধ দিয়েছেন। সে ঘুমিয়ে আছে এখন। আশা করা যায় একদম সকালে ঘুম ভাঙবে। আর ওষুধ যেহেতু দ্রুত সেবন করা হয়েছে, তাই রোগ শরীরে না ছড়িয়ে সুস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে। অথই তার মায়ের পাশে বসে আছে। অসুস্থ হলে চোখ মুখে অবস্থা প্রচুর খারাপ দেখায়। ওনারও হয়েছে তাই। এদিকে মায়ের জন্য খারাপ লাগছে, অন্যদিকে নীরব কি করছে সেই চিন্তাও তার মাথায় রয়েছে। অথই যাওয়ার পর থেকে তার মা একা হয়ে গেছেন। তাকে আর একা একা খেতে ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। একা বাড়িতে থেকে এই চেনা বাড়িটাও অচেনা মনে হয়। সঙ্গীহীনতার ফলে তিনি অসুস্থ হয়ে গেছেন। এই অবস্থায় অথই তাকে কোনো কথাও বলতে পারছে না। তার খুব ইচ্ছে করছে কিছু কথা শুনিয়ে দিতে। সব সময় শুধু তাকে বলতো, সময়ের কাজ সময়ে করবি, নিজের যত্ন নিবি। আর আজ নিজের শরীরের প্রতি কোনো যত্ন নাই। চোখ বন্ধ করে শুয়ে আছেন তিনি। অথয়ের ফোনটা নিয়ে উঠে আসলো। লাইট নেভাতে গিয়েও নেভালো না। নীরবকে ফোন করলো, তবে আন্টি রিসিভ করলেন। নীরবের অসুস্থতার খবরও দিলেন। অথই জানিয়ে দিল সে 2-1 দিন এখানে থাকবে, কারণ তার আম্মু অনেকটা সুস্থ। তার আব্বু কাল আসবে, তিনি আউট অফ টাউন। কথা বলে ফোন রেখে দিলাম আমি। এইদিকে আম্মু অসুস্থ, ওইদিকে নীরব। আম্মুকে ছেড়ে যেতে পারবো না, আর নীরবের কাছে যাওয়ার কোনো অজুহাতও নেই, তাই চুপচাপ আম্মুর পাশেই শুয়ে পড়লাম। সকালে নীরবের ঘুম ভাঙলো অনেকটা দেরিতে। পাশে কি যেন নেই মনে করতে তার মনে হলো অথই নেই। সে চুপচাপ উঠে হাত মুখ ধুয়ে এসে নাস্তা করে অফিসে চলে গেল। সন্ধ্যায় ফিরতেই তার মা দরজা খুলে দিল। সে ভিতরে এসে কাপড় চেঞ্জ করে অথয়কে কোথাও দেখলো না। অথয় বলেছিল কালকের মধ্যেই চলে আসবে, অর্থাৎ আজ আসার কথা ছিল, কিন্তু আসে নাই। তাই সে তার মায়ের ঘরে গেল। গিয়ে দেখলো তার মা ঘরে নেই। রান্নাঘরে উকি দিয়ে সে দেখলো তার মা থালা বাসন পরিষ্কার করছেন। সে তার মায়ের দিকে এগিয়ে গেল। যদিও সহজ একটা কথা, তবুও কিভাবে বলবে সে ভেবে পাচ্ছে না, তাই চুপচাপ থাকলো। তার মা তাকে উৎকুশ করতে দেখে বললেন। কিছু বললে বলে ফেল। পথই আসে নাই আম্মু? মিসেস হিয়া একবার নীরবের দিকে তাকিয়ে আবার থালা বাসন ধোয়ায় মনোযোগ দিয়ে বললেন। কাল রাতে ফোন করেছিল, তোর আন্টি খুব অসুস্থ, তাই অথই চাইলেও আসতে পারবে না।
ফোন করে জানিয়েছিল 2-1 দিন থাকবে। তুই ঘুমিয়ে গেছিলি বলে আমি ধরেছিলাম। চাইলে দেখে আসতে পারিস। আর চাইলে কি আমাদের দেখে আসা উচিত। নীরব কিছু না ভেবেই বলল। তার মাকে রেডি হতে আর সে গেল বাজারে কিছু ফলমূল কিনতে। তার 5 মিনিট পরেই তারা বাসায় গিয়ে পৌঁছালো। কলিং বেল চাপতেই আমি গিয়ে দরজা খুললাম। আন্টি আর নীরবকে একসাথে দেখে আমি বেশ অবাক হলাম। না বলে হঠাৎ আসায় অবাক হয়েছি। দুইজনকে ভেতরে আসতে বলে কিচেনের উদ্দেশ্যে যেতে গেলে নীরব আমার হাত ধরে ফলের ব্যাগটা ধরিয়ে দিল। তারপর সে ঘরে চলে গেল আম্মুর সাথে কথা বলতে। কিছুক্ষণ পর সে ফিরে আসলো আমার কাছে। আমি তখন নাস্তা বানাচ্ছিলাম। সে আমার পাশেই দাঁড়ালো। আমি তার দিকে না তাকিয়েই বুঝলাম। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, আমাকে মিস করো নাই? নীরব হালকা হেসে বলল, করেছি। তার হাসি মুখ দেখে অজান্তে মুখে লজ্জা এসে ভর করলো। তুই করস নাই? উত্তরটা তো জানেন। বাসায় কবে ফিরবি? আমি অসহায় মুখ করে তার দিকে তাকিয়ে চা নামিয়ে বললাম, এখন যেতে চাই, তবে সম্ভব নয়। নীরব হালকা শ্বাস ফেলে বলল, আঙ্কেল আঙ্কেল কবে আসছেন? আজই। দোয়া করো আম্মু যেন জলদি সুস্থ হয়ে যায়। আব্বুকে বলবো এবার যেন এখানে থাকে, আর ব্যবসার কাজে যেন বারবার বাইরে না যায়। তুমিও আঙ্কেলকে বলো যেন তিনিও এখানেই নিজের বাসায় থাকেন। তাই যেন হয়। নাস্তা শেষ করে নীরব চলে যেতে চাইলেই আমি আটকানোর জন্য বলি, আন্টি আজ থেকে যাও না। আন্টি হেসে বলল, সহজ ভাষায় বল, কাকে থাকতে বলছিস? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আম্মু চোখ বন্ধ করে আছেন। অসুস্থতার জন্য শরীর দুর্বল হওয়ায় একটু পর পর ঘুমিয়ে যান। এখনো তাই, নয়তো আরো লজ্জা পেতে হতো। আন্টি বলল, আমাকে বাসায় দিয়ে আয়, তারপর ফিরে আয় আবার। আমি আর নীরব একসাথে না বলে উঠলাম, কারণ আমরা দুজনেই নারাজ। আন্টি একা থাকবেন এটা তো মানা যায় না। তাই বললাম, আন্টি তুমি আম্মুর পাশে শুয়ে যাও, একা যেও না প্লিজ। নীরবও আমার সাথে সহমত প্রকাশ করলো, আর আন্টিও আর না করলেন না। রাতের খাবার শেষ করে আন্টি আর আম্মুকে বিছানা ঠিক করে দিয়ে সব গুছিয়ে আমি রুমে ফিরলাম। নীরব রুমে ছিল না, তাই ব্যালকনিতে এসে দেখলাম সে বসে আছে। আমিও তার পাশের টুলটায় বসলাম। আমার উপস্থিতি পেয়ে সে আমার দিকে ঘুরে বসলো। ব্যালকনি অন্ধকার থাকায় বাইরের হালকা আলোগুলোকেও ব্যালকনিটা সুন্দর লাগছিল। ঘুমাবে না? হ্যাঁ। চলো তাহলে। নীরব আমার কথায় উঠে দাঁড়ালো। আমিও তার পেছন হাঁটতে গেলাম, কিন্তু হঠাৎই সে দাঁড়িয়ে গেল আর তার সাথে আমিও দাঁড়িয়ে গেলাম। হঠাৎই সে বেলকনির লাইট জ্বালিয়ে দিল। কিছুক্ষণ অন্ধকারে থাকায় সে আলো চোখে লাগায় আমি 2 হাতে চোখ ঢেকে নিলাম। চোখ খুলেই দেখলাম নীরব আমার করা পেন্টিংটার দিকে তাকিয়ে আছে। নীরব কি এক্সপ্রেশন দিবে এখন? নীরব আমার দিকে ঘুরে ভ্রু কুঁচকে তাকালো, আর নাহারের জায়গায় যেমন নিয়েছি তেমনি পেন্টিংটাতেও নিজেকে এঁকে ফেলেছি। সে কি রাগ করবে? আমি হাসার চেষ্টা করে বললাম, ওভাবে কি দেখো? তুই এঁকেছিস? হুম। তার দিকে একবারও তাকাচ্ছি না আমি, একবার এই দিকে আবার ওই দিকে তাকাচ্ছি। তা দেখে সে ফিক করে হেসে উঠল। তা দেখে আমি বললাম, হাসো কেন? আমি আমার বেনুনি করা চুলের মাঝেও কয়েকটা অবাধ্য চুল কানের পাশে ছুঁয়েছিল। নীরব সেগুলোকে হাত দিয়ে কানের পাশে গুজে দিল। তার স্পর্শে খানিকটা কেঁপে উঠলাম আমি। তবুও বুঝে ওঠার চেষ্টা করছিলাম সে কি করছে। হুট করে সে ব্যালকনির লাইট অফ করে দিল। আমি তা দেখে বললাম, আরে লাইট অফ করতে? পুরো কথা শেষ করার আগেই সে আমার মাথার পেছনে এক হাত দিয়ে তার কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তার স্পর্শে পুরো স্তব্ধ হয়ে গেলাম আমি। তারপর সে আমাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। তারপর শুইয়ে দিয়ে বলল, লাইট অফই থাকবে এখন। সকালে নীরব আর আন্টি নাস্তা করে বিদায় নিল। আমি সামনে যাইনি একবার। নাস্তা দেওয়ার সময় শুধু ছিলাম। তারপর সারাটা দিন শুধু এই ভাবনাতেই গেল যে নীরব হঠাৎ কাছে কেন আসলো আমার। এমনটা না যে আমি খুশি হইনি, কিন্তু নীরবও কি খুশি হয়েছে, নাকি আমার প্রতি অবিচার হচ্ছে ভেবে কাছে এসেছে? শুধু এই কারণেই ভাবাচ্ছে আমাকে। সন্ধ্যায় হঠাৎ নীরব ফোন দিল। এ সময়টাতে সে সাধারণত অফিস থেকে ফেরে। এমনি দিন হলে একবার সম্পূর্ণ রিং হওয়ার আগেই রিসিভ করতাম, তবে এখন একটা দ্বিধা কাজ করছে। এমন ভাবতে গিয়েই প্রথমবার কল কেটে গেল। দ্বিতীয়বারের বেলায় রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে নীরবের কণ্ঠ ভেসে আসলো। তবে স্বাভাবিক কণ্ঠ না, উত্তেজনা বা ভয় পেলে কণ্ঠ যেরকম শোনায় তেমন। তাই ভয় লজ্জাকে একপাশে রেখে আমিও কথা বলা শুরু করলাম। অথই, বলো। আই আই এম এক্সট্রিমলি সরি। মানে আমি সেরকম করতে চাইনি। আমি মানে কিভাবে যে কি হয়েছিল আমার
তো তুই তুই প্লিজ কিছু মনে করিস না। নীরবের কথা শুনে আমার কি বলা বা করা উচিত কিছু বোধগম্য হলো না। অশ্রুকণাও যেন চোখে আসছে না। তুমি ভালোবেসে কাছে আসোনি আমার? অবাক হয়ে বললাম আমি। আমি বললাম তো। অপরাধ বোধের সাথে বলতে গিয়েও পারছে না। তোমাকে আর কিছু বলতে হবে না। নারী দেহ ছোঁয়া সাধনার বিষয়। ভালোবেসে ছুতে হয়। আমার মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু তোমার মধ্যে? তাহলে কি ধরে নিব? তুমি চাহিদার জন্য খট করে কল কেটে দিলাম আমি। আর কিছু বলতে পারলাম না। ইচ্ছে ছিল জলদি ফিরে যাব, তবে এখন ইচ্ছেটাই শেষ হয়ে গেল। যাকে এতটা বিশ্বাস ভালোবাসা দিয়েছি সে কিনা সেও অন্যদের মতো পাশে আসলো শুধুই নিজের। নীরব উদাসীন মনে তার বেলকনিতে বসে আছে। সে সত্যি এরকম কিছু করতে চায়নি। সেও চেয়েছিল ভালোবেসে অতইকে কাছে টেনে নিতে। তাহলে কেন সেই পারল না? সে কি দেহের প্রতি এতই দুর্বল হয়ে গেল যে আর কিছুদিন অপেক্ষা করতে পারল না? তার স্ত্রী থেকে এত বড় অপবাদ পেয়ে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তার। এখন অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছে। সে কি করবে? ক্ষমা চাইবে? ক্ষমা চাইলেও কি পাওয়া যায়? ক্ষমা হয়তো পাবে, তবে আগের মতো বিশ্বাস ভালোবাসা কি আদৌ পাবে? কিছু ভাবতে পারছে না সে, তাই চুপচাপ চোখ বন্ধ করে রাখলো। তবে তখনও অতএর চেহারা ভেসে আসছে। তাই সে রেগে ব্যালকনি থেকে উঠে চলে গেল আর শব্দ করে দরজা লাগিয়ে দিল। কি করবে এমনিতে মাথায় আসছে না, তার উপর শান্তিতে বসতেও পারছে না। তাই সে আবারও অতইকে কল করলো। চুপচাপ টিভির দিকে চোখ রেখে বসে আছি আমি। পাশে আব্বু বসে কার সাথে যেন কথা বলছে। আম্মু এখন একটু সুস্থ, কিন্তু তবুও তাকে ঘরেই থাকতে বলেছি। দৃষ্টি টিভির দিকে থাকলেও মনোযোগ নেই। হঠাৎ মোবাইলের রিং বেজে উঠল। তাকিয়ে দেখলাম লাভ উঠে আছে, অর্থাৎ নীরবের কল। হঠাৎ কেন ফোন করবে ও? বিরক্ত লাগছে বলে ফোন থেকে চোখ সরিয়ে আবারও টিভির দিকে তাকালাম। তবে পাশে যে আব্বু আছে তা আমার খেয়ালই ছিল না। তিনি নিজের ফোনে কথা শেষ করে আমাকে জিজ্ঞেস করলেন। কে কল করেছি? আমি চুপচাপ বললাম, নীরব ভাইয়া। আমার কথা শুনে আব্বু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বললেন, কি ধরনের কথা এগুলো অথই? স্বামী হয় সে তোমার, আর ভাই বলছো? কোনো দরকারে ফোন করেছো হয়তো, এখনই ধরো। কেন ধরবো আব্বু? ভালো লাগছে না আমার। ঝগড়া করেছো নাকি? বিয়ের 2 দিন হতে না হতেই ঝগড়া? নিজের পছন্দে বিয়ে করেছো কিন্তু। বলে রাখা ভালো, সব জায়গার মতো আমার আব্বু এখানে ভিলেনের মতো নীরব ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইছিলেন না। যদিও সেটার কারণ নীরব ভাইয়ের চাকরি পাওয়া নিয়েছিল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, কোনো সমস্যা হয়নি আব্বু, এরকম করো কেন? মাথা ব্যথা করছিল বলে ধরতে চাইনি বলে টিভি অফ করে ফোন নিয়ে ঘরে চলে আসলাম। দরজাও লাগিয়ে দিলাম। এখন আচ্ছা মতো ঝগড়া করলেও কেউ টের পাবে না। এইদিকে আমার যাওয়ার পর আব্বু হালকা হাসলেন। আমার স্বভাব চরিত্র তিনি ভালোই জানেন। এখন হয়তো রাগ করছি, তবে সেটা বেশিক্ষণ থাকবে না। আব্বু ঘুমাতে চলে গেলেন। হ্যালো? অথই, এত সময় লাগে? কিসের সময়? আপনি ফোন দিছেন কেন সেটা আগে বলেন। ফোনও দিতে পারবো না? অবাক হয়ে বলল নীরব। না, পারবেন না। তাহলে ফোন কেটে দিচ্ছি। অভিমানের সুরে বলল নীরব। তার অভিমানী কণ্ঠ আগে কখনো শুনিনি। অভিমান তো তার সাথেই করা যায়, যে আপন হয়। তাহলে কি সে আমায় আপন ভাবছে? মুখের কোণের বিরক্তি হাসিতে পরিণত হলো। তবুও সেই হাসিকে আড়াল করে বললাম, কেন? কাটবেন কেন? আগে বলবেন ফোন করার কারণ। তুই আমাকে মাফ কর। আমি আমি বুঝি নাই তোর খারাপ লাগবে। মাফ চাইবেন ভালো কথা, তবে খারাপ লাগবে কেন? ওই যে রাতে। তোমার কি মনে হয় আমি না চাইলে তুমি চুপচাপ সব করতে পারতা? আমি চুপচাপ থাকতাম? মানে তোর তোর সম্মতি ছিল? তা নয় তো কি, আনমনেই বললাম আমি। নীরবের নিজেকে থাবড়াতে মন চাইছে। ওর আগে ভাবা উচিত ছিল কোনো মেয়ের সম্মতি না থাকলে সে কি টু শব্দও করবে না। তবুও তার মনে সন্দেহ দূর হলো একটু। সে আবারও বলল। তাহলে রেগেছিলি কেন? তো তুমি খুব ভালোবাসো আমাকে? তুই কি ফিল করেছিস? আ- আমার বলাতে কি আসে যায়? কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম আমি। আমি কি রেপিস্ট? বউয়ের কাছে যাব ভালোবেসে চাহিদার জন্য না? নেশাতুর কণ্ঠে বলে ফোন রেখে দিল নীরব। আমি স্তব্ধ হয়ে ফোন কানে নিয়ে বসে রইলাম। কালকে নীরবের বলা কথাটা নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত ভেবেছি আমি। ফলাফল তেমন পাইনি, শুধু ভাবতে ভালো লেগেছে। আম্মু অনেকটা সুস্থ এখন। আব্বুকে বলেছি তিনি যেন এখন থেকে বাসায় থাকেন, নয়তো তার সাথে কোনো কথা বলবো না। তাই তিনিও রাজি। অথই,
নাস্তা বানাতে বানাতে এইগুলোই ভাবছিলাম। হঠাৎ আব্বুর ডাকে আমি রান্নাঘর থেকেই চেঁচিয়ে বললাম, কি হয়েছে? নীরব এসেছে। নীরব এসেছে মানে কি? আবার কি শক দিতে চায় ও আমাকে? কালকের কথা থেকেই বেরোতে পারেনি, আর আমার সামনে আসলে ও যে কোনো এমন কথা বলবে যাতে আমার ভাবনায় শেষ থাকে না সেটা নিয়ে। সে যাই হোক, আমিও এগিয়ে গেলাম বসার ঘরের দিকে। তাকে বসতে বললাম, তারপর আবারও ফিরে গেলাম। একটু পর আম্মু এসে দাঁড়ালো আমার পাশে। তুমি কেন এসেছো? সব সময় বসে থাকতে ভালো লাগে না, আর আমি তো সুস্থ, সব করতে পারবো। যখন চলে যাব তখন কইরো। এমনিতে তো সারা জীবন করেই যাচ্ছ। আম্মু আর কিছু বললো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 8টা বাজে। নাস্তা নিয়ে টেবিলে রাখলাম আমি। সবাইকে নাস্তা দিয়ে আমিও খেলাম। তারপর যে যার রুমে চলে গেল। আমিও সব গুছিয়ে রুমে চলে আসলাম। নীরব ঘরেই ছিল। আমি যেতেই ও উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি তখনও আগের মতো এক জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু নীরব আমার আরো কাছে আসছে দেখে আমি পেছোতে লাগলাম। 2 কদম পেছনে যাওয়ার পরই নীরব এক টান দিয়ে আমাকে তার পাশে আনলো, আর দরজায় ছিটকিনি লাগিয়ে দিল। মেইন টার্গেট ওর দরজা লাগানো ছিল, যা বুঝলাম। তারপর আমাকে দরজার সাথে লাগিয়ে 2 পাশে 2 হাত দিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো সে। তার হুটহাট আচরণে হতবাক হয়ে যাই আমি। নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি আমি। তাই নীরব বলল, জীবনে তো এত লজ্জা পেতে দেখিনি। এত লজ্জা আসছে কোথা থেকে? তোমাকেও এত কাছে আসতে দেখিনি আমি। দূরে সরো, না হলে দম আটকে মারা যাব। আমি কি অক্সিজেন আটকে দাঁড়িয়ে আছি নাকি, যে তোর শ্বাস আটকে যাচ্ছে? তোমার যে বিশাল দেহ, তাতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সব আটকে যাবে। নীরব মুখ বাঁকিয়ে সরে গেল। আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললে না তো সকাল সকাল কেন এসেছিলে? এসে তোর খুব ক্ষতি করেছি? সোজা উত্তর দিতে পারো না? তোর থেকেই দেওয়া শিখেছি। আচ্ছা, বলতে হবে না। বলতেছি। বাসায় মন বসছিল না, তাই আম্মুকে বলেছি আমার অফিস জলদি যেতে হবে আজ, তাই জলদি বেরোচ্ছি। আমি হা হয়ে তার কথা শুনলাম। তারপর বললাম, এত মিথ্যা কবে থেকে বলতে শিখলে? একটু একটু মিথ্যা বলতে হয়। যাও সরো, তোমার অফিস নেই? নীরব ঘড়ির দিকে এক নজর চেয়ে বলল, হ্যাঁ, অবশ্যই আছে। তোর জন্য দেখি আমার অফিস ও টাইম মতো যাওয়া হবে না। আমি ব্রু কুচকে বললাম, আমি ধরে রেখেছি নাকি? মানা করছি আমি, ধর। বলেই 2 দিকে হাত প্রসারিত করলো নীরব। মানে যাকে বলে শাহরুখ খান পোজ আর কি। তার কথা শুনে আমি উল্টো দিকে ঘুরে বিড়বিড় করে বললাম, এর সাথে কথা বললেই লজ্জা পেতে হবে। নীরব ততক্ষণে আমার পেছনে এসে টাইট করে জড়িয়ে ধরে টুপ করে ডান গালে একটা চুমু খেয়ে চলে যেতে যেতে বলল, সন্ধ্যায় নিতে আসবো, রেডি থাকিস। আমি শুধু কান দিয়ে শুনলাম, কিন্তু বলতে পারলাম না কিছুই। অথচ তাকে বলা উচিত ছিল সাবধানে যেও, আমি রেডি থাকবো। কিন্তু কিছুই বলতে পারলাম না। খাম্বার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রুম থেকে বেরিয়ে এলাম আমি। ততক্ষণে নীরব বেরিয়ে চলে যাওয়ার 2-4 মিনিট পার হয়েছে। দরজাটা লাগিয়ে রুমে আসলাম আমি। সন্ধ্যায় নীরব নিতে আসলে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসলাম আমরা। সন্ধ্যা হওয়ায় আকাশের আলো নিভতে শুরু করলেও কৃত্রিক আলোয় শহর ঝলমল করছে। কখনো কোনো ল্যাম্পপোস্ট, কোনো দোকান কিংবা কোনো গলির আলো। এইভাবেই শত আলোয় শহর আলোকিত। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে নিল নীরব। আমিও আন্টির খোঁজ খবর নিয়ে রুমে আসলাম। তার একটু পর নীরব আসলো। এই সময়টা আমার কোনো কাজ থাকে না বলেই ফোন স্ক্রল করি। আজও সেটাই। তবে আমার মনে হচ্ছে নীরব এই দিকেই তাকিয়ে আছে, কিন্তু একটু আগে সেও ফোন নিয়ে বসলো। তাহলে কি আমার মনের ভুল? যাই হোক, সেই সব পাত্তা না দিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতে থাকলাম। পড়াশোনার প্রতি কানেক্টেড না থাকলেও আমি তার সাথে কানেক্টেড। হঠাৎই বাইরে কে যেন কলিং বেল চাপ দিল। তা শুনে দুজনেই নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে থাকলাম। কিছুক্ষণ পর আমি নীরবকে বললাম দরজা খুলে দিতে। সে দরজা খুলে ফিরে এলো ঠিকই, তবে চোখে মুখে বিরক্তির ছাপ। তাই বললাম, কে এসেছে? পাশের বাসার আন্টি। থমথমে মুখে বলল নীরব। তাতে তোমার এমন অবস্থা কেন? সীমা আন্টি এসেছে। আর কিছু শোনা লাগবে তোর? ওনার কাজই তো হচ্ছে কখনকার ছেলে মেয়ে কি করলো তার তদারকি করা। না জানি আজ কি নিউজ নিয়ে হাজির হয়েছেন। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। আমারও মেজাজ তুঙ্গে। যাই হোক, একটু পর আন্টি হাসতে হাসতে আমাদের রুমে আসলো। তা দেখে আমরা দুজনেই নড়ে চড়ে ঠিকঠাক হয়ে বসলাম। নীরব জিজ্ঞেস করলো, হাসছো কেন? আজ সীমা আন্টি কুটনামির বদলে কোনো কৌতুক বলেছে নাকি? আন্টি হাসি থামিয়ে বলল, আমার কাছে তোদের দুজনের অভিযোগ নিয়ে এসেছিল।
তুই নাকি সন্ধ্যাবেলায় মেয়ে নিয়ে ঘুরছিস, সেদিনও ঘুরছিলি, তোদের মধ্যে নাকি কিছু চলে। যখন অতইকে নীরব রাখতে গিয়েছিল। তুমি কি বললে তারপর? আগ্রহের সাথে বলল নীরব। তারপর আর কি বললাম, জামাই বউ তো একসাথেই ঘুরবে, এটাই স্বাভাবিক। এটা শুনে যেন ওনার মাথায় আকাশ ভেঙে পড়লো। উনি জিজ্ঞেস করলেন। করলেন, তোদের বিয়ে কখন কিভাবে হলো? আমি বললাম, ঘরোয়া ভাবে হয়েছে, তাই বেশি মানুষ জানে না। আন্টির কথা শেষ হতেই আমি আর নীরবও হাসতে লাগলাম। নীরব হাসতে হাসতে বলল, তোমাকে আর কষ্ট করে আমাদের বিয়ের কথা কাউকে জানাতে হবে না। দেখবা কাল আমাদের বাসায় প্রেসও এসে হাজির হবে। বলে আবারও হাসতে থাকলো নীরব। তারপর রাত হতেই আমরা শুয়ে পড়লাম। তবে আজ নীরব পেছন থেকে জড়িয়ে ধরে শুয়েছে আমাকে। তার এই হঠাৎ পরিবর্তনগুলো চোখে পড়ার মতো। তবে ভালোই লাগে, কিছু অভ্যাস কিছু স্মৃতি থাকুক না, সাথে আমিও থাকি। এটাই তো চাই। দুজন মানব জোড়া শামুকের মতো লেগে আছি, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। কোনোভাবেই অস্তিত্ব গ্রহণ করি। এইভাবেই কিছু মাস অতিবাহিত হলো। নীরবের স্বভাব আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। এখনো অনেক কেয়ার করে আমার। সবকিছুতেই তার পারমিশন নেওয়া লাগবে। ও নিজে চেষ্টা করেছে বলেই পরিবর্তিত হতে পেরেছে। আজকে ছুটির দিন বলে আমরা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নীরব আর আমি বিকেলের দিকে বের হলাম। আধা ঘন্টা হাঁটাহাঁটির পর আমরা একটা নির্জন জায়গায় এসে পৌঁছলাম। সেইখানেই আমরা বসলাম কিছুক্ষণ। নীরবের কাঁধে মাথা দিয়ে বসে আছি আমি। দূরে একটা বাড়ি থেকে একটা মেয়ে বিষণ্ণ মনে বের হলো। তাকে অনেক চেনা চেনা মনে হলো। একটু পরেই বুঝতে পারলাম ওটা নাহার আপু। তবে চোখে মুখে কেমন যেন ভাব। বাড়িটা ওই তাদেরই। সেদিন বিয়ে বাড়ির সাজ ছিল আর আজ সাধারণ, তাই চিনতে পারিনি। আমি নীরবকে দেখলাম, সেও প্রথমে চিনতে পারেনি। আমরা এগিয়ে গেলাম সেদিকে। যদিও নীরব যেতে চাইছিল না, তবুও আমি নিয়ে এলাম। কারণ তার এই অবস্থা কেন হলো তা জানার অনেক আগ্রহ জাগলো আমার মনে। আমাদের হঠাৎ এইখানে দেখে নাহার আপু অনেক অবাক হলো। সে কিছু বলার আগেই আমি বললাম, কেমন আছো? যেমন করে রেখেছো সে অবস্থায় ভালো থাকার আশা করো কিভাবে? তার কথা শুনে ভীষণ অবাক হলাম আমি। কিছু বুঝলামও না, তাই নীরবের দিকে চেয়ে দেখলাম সেও আমার দিকে না বোঝার ভঙ্গিতেই তাকিয়ে আছে। আমি বললাম, আমি রেখেছি মানে? কেমন অবস্থায়? আর আমার সাথে কি সম্পর্ক? বাহ, এখন ভালো সাজা হচ্ছে তাই না? তোমার বলাতেই তো আমি নীরবকে ছেড়ে দিয়েছিলাম। শুধু তোমার কথায় ইমোশনাল হয়ে আজ আমার এই অবস্থা। আমার স্বামীও আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আজ নীরব আমার সাথে থাকলে আমরা কতই না সুখী হতাম। কিন্তু তোমার কথা ভেবে আমি সবটা বিসর্জন দিয়ে দিয়েছি। আমি অবিশ্বাসের চোখে নাহার আপুর দিকে তাকিয়ে আছি। আমি এরকম কিছুই করিনি। আমি নীরবের দিকে তাকিয়ে দেখলাম সেও অবিশ্বাসের চোখে নাহার আপুর দিকে তাকিয়ে আছে। আমার মন বলছে সে এসব বিশ্বাস করবে না। তবে কোথাও না কোথাও মনে হচ্ছে যদিও বিশ্বাস করে ফেলে। নাহার আপু সবটাই এমন ভাবে বলেছে যেন সবটা সত্যি, কিন্তু কিছুই সত্যি না। নীরব বলল, এসব কি বলছো নাহার? আমি ঠিকই বলছি নীরব। বলেই সে এগিয়ে গিয়ে নীরবকে জড়িয়ে ধরলো। আমার বুকে ধকধক করে উঠল। নীরব শুধু আমার, আর তার এই বুকেও শুধু আমারই স্থান। সেখানে নাহার আপু কিভাবে? নীরব ওকে সরাচ্ছে না কেন? ও কি বিশ্বাস করে ফেললো নাহার আপুর সবটা? টের পেলাম চোখের কোণে জল এসে ভিড় করেছে। আমি বললাম, চলো না আমরা বাসায় ফিরি। নাহার আপু মিথ্যা বলছে। নাহার আপু নীরবের বুক থেকে সরে এসে আমার দিকে এগিয়ে মারার জন্য হাত উঠাতেই কে যেন তার হাত ধরে ফেললো। আমি তাকিয়ে দেখলাম একজন অচেনা মানুষ। সে নাহার আপুর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, আর কত সংসার ভাঙবে তুমি? তার কথায় নাহার আপু দ্বিতীয় কোনো প্রশ্ন উত্তর করলো না। ততক্ষণে নীরবও আমার কাছে এসে দাঁড়িয়েছে। সে আমার মাথাটা তার বুকে চেপে ধরে এক হাতে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমার উদ্দেশ্যে বলল, চলো বাসায় ফিরে যাই। আমরা অগ্রসর হতেই পিছন থেকে সেই ব্যক্তিটি বলে উঠলেন, সত্যটা শুনবেন না? আমি আর নীরব থেমে পেছন ফিরে ব্যক্তিটির দিকে তাকালাম। আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছি। তখনও ব্যক্তিটি আমাদের অবস্থা বুঝতে পেরে এগিয়ে এসে নীরবের উদ্দেশ্যে বলল, আপনার পরিচয় হয়তো নীরব। আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি আপনার স্ত্রীকে অনেক বিশ্বাস করেন, কিন্তু তবুও পরবর্তীতে যেন এই নিয়ে কোনো প্রশ্ন আপনাদের মনে না জাগ্রত হয়, তাই সত্যটা জানাতে চাই। আশা করি শুনবেন। নীরব শুধু মাথা নাড়ালো, কিছু বলল না। নীরব তখনও আগের ন্যায় আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, আর নাহার আপুও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চারপাশে তখনও কোনো মানুষের আসা যাওয়া দেখা যাচ্ছে না। ব্যক্তিটি বলতে শুরু করলো, আমি নাহারের হাজবেন্ড। আপনারা হয়তো বিয়েতে দেখেছিলেন বলে ভুলে গেছেন, আমারও মনে ছিল না। কিন্তু আপনার স্ত্রীকে বিয়ের দিন নাহারের সাথে কথা বলতে দেখেছিলাম বলে আজ দেখে চিনতে পারলাম।
কি কথা হয়েছিল তা তো শুনিনি, তবে তারপর থেকে নাহারের মন খারাপ থাকতো। এমনিতেও সে কোনো কাজ করতো না। এ নিয়ে মায়ের অভিযোগের শেষ ছিল না, তবে নাহার সেগুলো আমলে নিত না। আমি চুপচাপ সবটা শুনতাম, তবে নাহারকে কিছু বলতে পারতাম না, কারণ অনেক ভালোবাসতাম ওকে। অন্যদিকে আম্মুকেও অনেক ভালোবাসি, তার বিরুদ্ধে কিছু বলারও সাহস ছিল না। শুধু বাড়ির কাজ না করলে মায়ের তেমন একটা অভিযোগ থাকতো না, তবে নাহার তার নিজের কাজগুলোও করতো না, যা মায়ের জন্য বাড়তি ছিল। আজ বুঝতে পারছি নাহারের সেই মন খারাপের কারণটা আপনি, কিন্তু সে এখন যেগুলো বলেছে সেগুলো মিথ্যে। আমি সবটা শুনেছি। নাহার নিজে থেকে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আর আমি তাকে ডিভোর্স দিতে চাই না। পরিস্থিতি এরকম যে আমার ভালোবাসা আমার থেকে যাই হোক, এটাই ছিল সবটা। বলতে বলতে ভদ্রলোকের চোখের কোণে পানি এসে গেছে। হঠাৎ নীরব আমাকে ছেড়ে নাহার আপুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসতাম নাহার, আর এই ছেলেটা তোমাকে ভালোবাসে। তোমার কথা বলতে গিয়ে তার চোখের কোণে পানি এসে গেছে। ভাবতে পারছো ও ঠিক কতটা চাইলে তার এরকম অবস্থা হতে পারে? তোমার মত কি হবে তা তো জানি না, তবে আমি চাইবো তোমরা সবটা ঠিকঠাক করে নাও। নিজেদের মাঝে ছেলেটা সত্যি চাই তোমাকে। বলেই নীরব আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। আমি পেছন ফিরে দেখলাম ছেলেটা চলে যেতে চাইলে নাহার আপু তার হাত ধরে আটকে ফেললো। ছেলেটা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নাহার আপুর দিকে। নাহার আপু সরি বলল। দূর থেকে যা বুঝলাম। হঠাৎ ছেলেটা নাহার আপুকে জড়িয়ে ধরলো। আপুও কান্না করতে করতে জড়িয়ে ধরলো। আমি নীরবের দিকে চেয়ে বললাম, সব ঠিক হয়ে গেছে। নীরব আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে আমার পেছনের দিকে আমি ইশারা করলাম। সেও পেছন ফিরে একবার ওদের দিকে চেয়ে হাসলো। তারপর আমার দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকলো। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আমি বললাম, যদি ওই ভাইয়াটা এসে সত্যি না বলতো তাহলে তুমি আমাকে অবিশ্বাস করতে। অবিশ্বাস করলে এই ছেলের কথা শোনার আগে তোকে নিয়ে আসতাম না। আমি কিছু বললাম না। নীরব আবারও বলল, ভালোবাসি। আমি হেসে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললাম। এতদিনে এসে কথাটা শুনলাম। আমার উত্তর, আমিও। আমিও কি? ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো নীরব। ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি, আছি মোরা পাশাপাশি। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।